হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ অ্যানোনিমাস ফিজিক্স। আজকে তোমাদের ভেক্টরের সেকেন্ড ক্লাস। আজকে আমরা ভেক্টরের দুইটা খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়ব, যে দুইটা টপিক থেকেই তোমার ভেক্টর অধ্যায়ের অলমোস্ট 80 to 85% কোশ্চেন আসবে বোর্ডে। আর তোমার অ্যাডমিশনেও এখান থেকে কোশ্চেন আসে প্রচুর, বোর্ডেও এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তোমরা এই দুইটা টপিক যদি ভালো মতো করতে পারো, কোশ্চিন তো আসবেই, প্লাস এই দুইটা টপিক থেকে তোমরা নেক্সট যে চ্যাপ্টারগুলো পড়বা ওইগুলার বেসিক ধরতে পারো এই দুইটা টপিক। এই দুইটা টপিক যদি না পড়ো, অন্য অন্য চ্যাপ্টারে যে তোমরা খুবই ঝামেলায় পড়বা। ওইখানে বিভিন্ন জিনিস তোমরা ক্যালকুলেশন, প্রবলেম সলভিং করতে অনেক সমস্যা হবে। চলো আমরা দেখি সেই চ্যাপ্টারগুলো কি কি, সেই দুইটা টপিকগুলো কি কি। সেই দুইটা টপিক হইল তোমার সামান্তরিকের সূত্র ও ভেক্টর বিভাজন। এখন সামান্তরিকের সূত্রটা একটা খুবই ভাস্ট একটা টপিক। এখানে অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়। তোমার এখানে তোমার লব্ধি নিয়ে আলোচনা করা হবে। দুইটা ইসের যে দুইটা ভেক্টর যদি তোমার একটা বিন্দুতে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি কিভাবে কাজ করবে সেটা নিয়ে আলোচনা করা হবে। ও তোমার দিক নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করা হবে। সামান্তরিকের মধ্যে আরও বহু আছে, যেগুলো লব্ধি নির্ণয়ের জন্য আরও অনেক সিস্টেম আছে, যেগুলো অ্যাডভান্স লেভেলের। বর্তমানে আমরা সামান্তরিক সূত্র দ্বারাই আমরা লব্ধি ও দিকটা নির্ণয় করব। আর ভেক্টর বিভাজনের ক্ষেত্রে তোমার ভেক্টরটা কিভাবে বিভাজিত হয়, এর যে উপাংশগুলো আছে কিভাবে উপাংশ তৈরি হবে, কোন দিকের উপাংশ কি মানে কত ডিগ্রিতে থাকলে কি উপাংশ হবে, কি সূত্র, এগুলো আমরা সব ডিটেলসে আলোচনা করব। চলো তাহলে আমরা শুরু করি। সামান্তরিকের সূত্র। এখন দেখবা যে তোমাদের বইতে অনেক একটা কথায় সামান্তরিকের এটা বলা আছে, আমরা ওই কথাতে গেলাম না। আমরা মনে করো বইয়ের ওই কথাটা নাই, তোমরা বইয়ের ওই কথাটা ভুলে যাও, ঠিক আছে? দেখো, আমরা একটা ফিগার পাইছি, ধরো এটা একটা বিন্দু, জাস্ট এটা একটা বিন্দু, এটা বিন্দুর নাম এ ধরো। হ্যাঁ, এটা এই বিন্দুটার নাম বি, এই পয়েন্টের নাম সি। এখন তুমি একটা বস্তুকে এই সি পয়েন্টে নিয়ে যাবা। এখন সি পয়েন্টে নিতে হলে তুমি বি পয়েন্টে আসতে পারো, আবার এই বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যেতে পারো, তাই তো? দুইভাবে যাইতে পারো। এখন তুমি যদি দুইভাবে যাও, তার মানে তুমি প্রথমে পি ভেক্টর দ্বারা বি পয়েন্টে যাচ্ছ, দেন কিউ ভেক্টর দ্বারা, এটাও আমরা কিউ ধরতে পারি যেহেতু এটা কিউ। সামান্তরিকের আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি, সামান্তরিকের আমরা যদি দিক এবং মান সেম থাকে তাহলে তার আমরা অবস্থান চেঞ্জ করতে পারি। যদি সমান্তর, তাহলে আমরা তাদের অবস্থান চেঞ্জ করতে পারি, এবং সমান্তরাল সামান্তরিক, সরি, সমান্তরাল ভেক্টরগুলোকে আমরা রিপ্লেস করতে পারি। এখানে আমরা এই ভেক্টরটাকে এই ভেক্টরের সাথে রিপ্লেস করে দিছি, ঠিক আছে? তার মানে এইটা এইদিকে যাচ্ছে, এটাকে আমরা কিউ ভেক্টর দিয়ে দিই। এটা হতে পারে এইটাকেও আমরা তাহলে পি ভেক্টর দিতে পারি না? হ্যাঁ, এটাকেও আমরা পি ভেক্টর দিতে পারি। এখন কথা হলো এই জিনিসটা কিভাবে কাজ করতেছে, আমরা এটা নির্ণয় করবো কেমনে? ধরো আমার পি ভেক্টর আর কিউ ভেক্টর দেওয়া আছে, তাহলে আমার তো নির্ণয় করতে হবে কি আর ভেক্টর। এখন আর ভেক্টরটা কি? আর ভেক্টর হলো তাদের লব্ধি ভেক্টর। এখন আরেকটা ভাবে চিন্তা করো, আমরা ধরো এইখানে একটা বস্তু রাখা আছে, বস্তুর উপর তুমি এই বরাবর এই সরি বস্তুর উপর তুমি এর দিক থেকে 1 মিনিট হাইলাইট করে নিই। বস্তুর উপর তুমি এই দিক থেকে একটা ফোর্স দিলা, আবার এই কিউ বরাবর একটা ফোর্স দিলা। ফোর্স যদি দাও তাহলে ও কোন দিকে যাবে? বস্তুটা বেগ প্রাপ্ত হবে এই সি এর দিকে, আই মিন আর যেদিকে ওই দিকে, তাই তো? ঠিক আছে, এটুকু যদি বুঝে থাকো তাহলে পারে আমরা নেক্সটে আগে। এখন এই আরটাই আমাদের বের করতে হবে। আমরা পি বরাবর একটা বল দিছি, কিউ বরাবর আর একটা বল দিছি। এখন আমাদের যে বস্তুর যে পাত তৈরি হবে, আই মিন সরণটা, এই সরণের ভেক্টর এবং মানটা আমাদের বের করতে হবে। এটা আমরা এবার কিভাবে বের করব? চলো আমরা দেখি। এটাই হলো আমাদের ভেক্টরের
কি বলি, ভেক্টরের সামান্তরিক সূত্র দ্বারা আমরা বের করব। আমি এখানে আগেই সূত্রটা সুন্দরভাবে লিখে দিছি, দেখো এইটাই হলো তোমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র এটা। হ্যাঁ, এটা কিভাবে আসে আমরা ওইটাও দেখব আস্তে আস্তে। আগে সিচুয়েশনটা বুঝিয়ে এখানে কাজটা হচ্ছে কি। এইখানে তোমার এই বরাবর একটা ফোর্স অথবা যে কোনো কিছু হইতে পারে, যে কোনো একটা ভেক্টর রাশি ক্রিয়া করতেছে এই বরাবর পি বরাবর, এবং কিউ বরাবর একটা ভেক্টর রাশি ক্রিয়া করতেছে। তাহলে এদের যে লব্ধি হবে সেই লব্ধি ভেক্টরটা আমাদের নির্ণয় করতে হবে। তার কি কি এখন বলতে পারো আমরা কি কি দ্বারা নির্ণয় করতে পারি? আমরা ভেক্টরকে দুই ভাবে নির্ণয় করতে পারি, তাই না? একটা হলো মান দ্বারা আর একটা ও দিক দ্বারা, তাই তো? এখন আমরা মান করতে পাবো, দিক করতে পাবো। আমরা মান পাবো এই সূত্রটা থেকে আমরা আমাদের মানটা বের করতে পারবো। আর আমাদের যে এই থেটা জিনিসটা কি, থেটা জিনিসটা হলো একটা কোণ। থেটা থেকে আমরা দিক পাবো। এখন ঘাবড়ে যাও না যে থেটা জিনিসটা কি, থেটা দেখে, থেটা তো আমরা কোনো আলোচনা করি নাই। থেটা হলো একটা কোণ, কোণও তো আমরা আলোচনা করি নাই, আলোচনা করব। কোণ দ্বারা কিভাবে আমরা বুঝবো কোন দিকে যাচ্ছে? কোণ আমরা সাপেক্ষে ধরে নেব। কার সাপেক্ষে ধরে নিচ্ছি আমরা এইখানে যে থেটা তার লেখা আছে, সেই থেটাটা হলো তোমার পি এর সাপেক্ষে এখানে ধরা আছে, ঠিক আছে? এই দেখো এই আরটা কি, এই আর ভেক্টর তো এইটা পি এর সাপেক্ষে যে কোণ তৈরি করছে এখানে সেটাই থেটা বলা আছে, থিটা, ঠিক আছে? এখন আমরা যে থিটাটা ধরতে তো আমরা কিউ এর সাথেও পারি, তাই না? কিউ এর সাথে ধরলে আমরা একটু সেম থাকবে বাট একটু চেঞ্জ হবে। এখনই আমি বলবো না কি চেঞ্জ হবে, আমরা নেক্সটে কি চেঞ্জ হয় দেখব। চলো আমরা এটা ভালো মতো আরও ডিসকাস করি। তাহলে আমি এটুকুন মুছে দেই, এখানে কিছু লিখব। এখানে একটু ই করে নেওয়া যাক। দেখো এইখানে আমরা পি বরাবর যদি কোনো আগে আমরা চলো এইটুকুন দেখি, এইটুকুন এটা ত্রিভুজ হয়েছে না, এটা যদি আমরা ডি নাম্বার দিয়ে দেই, এ বি সি একটা ত্রিভুজ, তাই তো? ত্রিভুজ, ওকে। এটা যা বুঝাচ্ছি এটা না বুঝলেও হবে। তোমরা যারা এক্সট্রা ভাবে বুঝতে চাও, যারা বেসিক থেকে একদম বুঝতে চাও, তাদের জন্য আমি এটা মানে একটু একটু ডিটেলস বলতেছি। এটা বইতে লেখা আছে, অনেকে বইটা পড়ে বুঝে না, বাট এটা যদি যে বুঝে তার জন্য অনেক ভালো হবে, তার জন্য পরে অনেক পড়াগুলো ইজি মনে হবে, অনেক মনে হবে। আর যারা বুঝো নাই সমস্যা নাই, তোমরা এটা দ্বারাই ম্যাথ করতে পারবে। যারা ফার্স্ট ইয়ারে আসো তাদের বলতেছি, তারা এটা বোঝার ট্রাই করো, একটু কষ্ট হলেও তারা এই জিনিসটা বোঝার ট্রাই করো। বাট যারা ফার্স্ট ইয়ারে না, সেকেন্ড ইয়ারে চলে গেছো অথবা কিছুদিন পরে তোমাদের এক্সাম, তারা এইটা বোঝার জন্য কোনো ট্রাই করিও না। তোমরা জাস্ট এই সূত্রটা মনে রাখবা, আর কোন কোন ক্ষেত্রে সূত্রটা ইউজ করতে হবে এগুলাই মনে রাখো। কি এত ডিটেলসে তোমাদের এখন আর বোঝার টাইম নেই, কারণ তোমাদের টাইম শেষ। এখন জাস্ট তোমাদের মরা বাসার ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। এখন এইটাকে আমি একটা পয়েন্ট দিলাম বর্ধিত করে, ই পয়েন্টটার শর্তটা কি? ই পয়েন্টটার শর্ত হলো এই কোণটা 90 ডিগ্রি হইতে হবে, ঠিক আছে? এই কোণটা 90 ডিগ্রি হইতে হবে। এখন যদি 90 ডিগ্রি যদি হয় তাহলে পারে, এখন আমরা আরেকটা ঠিক আছে, 90 ডিগ্রি যদি হয় তাহলে এই ত্রিভুজটা কি হবে? বি ই সি যে ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? সমকোণী ত্রিভুজ, তাই তো? সমকোণী ত্রিভুজ। এখন তুমি দেখো দেখো এইটা কিউ বরাবর যে রাশিটা, এটা কিউ, কিউ যে ভেক্টর, এটাও কিউ ভেক্টর, তাই না? এটাও যদি কিউ ভেক্টর হয় তাহলে এইখানে যে আলফা কোণ তৈরি হবে এইটাও সেম আলফা কোণ তৈরি হবে না? তার মানে আমরা এটার নাম আলফা কোণ দিয়ে দিতে পারি। বুঝতে পারছো? না বুঝলে আবার বুঝো। এই দিকে একটা গিয়েছে, সেটা বরাবর এদিকে গেছে, সমস্যা নেই। কিন্তু এইটা এর সাথে যে আলফা কোণ তৈরি করছে, এইটা আর এইটা যদি সমান্তরাল হয়, আই মিন এডি, ওয়েট আমি এখানে লিখি, এডি
ও বিসি, সরি দাঁড়াও, আরে কি করলাম, যাই হোক বিসি, এডি এবং বিসি এখানে সমান্তরাল। এডি আর বিসি যদি তোমার সমান্তরাল হয়, এখানে বিই কি ছিল, বিইসি সমকোণী, ঠিক আছে, এডি ও বিসি সমান্তরাল। সমান্তরাল আগেই বলছি কেন সমান্তরাল, কারণ এইটার দিক যা এইটার দিকও সেম। এখন যদি সমান্তরাল যদি হয় তাহলে পারে এই আলফা, তাহলে কোণ কোণ ডি এ বি ও ও না দিয়ে আমরা ইকুয়াল দেই, বেটার হবে, ইকুয়াল কোণ সি বি এফ ইজ ইকুয়াল টু আলফা। বুঝতে পারছো? আর আরেকটা হলো এখানে কোণ সি ই বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন যদি 90 ডিগ্রি হয়, চলো আমরা নেক্সট ইসে যাই। আমরা এখানে একটা ত্রিভুজ নেই, ওইটার আঙ্গিকে, এটার আঙ্গিকে যদি আমি নেই তাহলে এরকম, ওকে দেখো, ওকে আমরা এটাকে এইখানে নিয়ে আসি আর একটু বড় করি, ঠিক আছে। এটা আমরা কি পাইছিলাম, এখানে আলফা কোণ ছিল, তাই তো, আলফা, এখানে ছিল সি, এখানে ছিল ই, এখানে ছিল না সরি এখানে ছিল বি, তাই তো, এখানে ছিল বি, এখানে ছিল সি, ঠিক আছে। দাঁড়াও, এটা কই পাইলাম, এইটা হলো এইটুকুন রে আমরা কেটে নিয়ে আসছি, ঠিক আছে, এইটুকুন রে, এইটুকুন, এই পুরাটার এই জাস্ট এই সি বি ইটা কোণ কেটে নিয়ে আসছি, কেটে নিয়ে আসে আমরা এখানে এটা লিখতেছি, ঠিক আছে। এখন আসো আমরা একটা কাজ করি, কাজটা হলো এইটুকুন থেকে আমরা একটা জিনিস পাইতে পারি না, বিসি, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিই স্কোয়ার প্লাস ই সি স্কোয়ার। এটার মানেটা কি, এটার মানে হলো তুমি ইসি যে স্কোয়ারটা পাবা, ঠিক আছে, এইটা ঠিক আছে, মানে তোমাদের বোঝা লাগবে না, এটা তো তোমরা জানোই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এটাকে পাইলাম, ঠিক আছে। এটা অতিভুজ, এটা ভূমি, আর এটা তোমার লম্ব, ঠিক আছে। তাহলে পরে এই অনুযায়ী এই সূত্রটা ঠিক আছে। এখন আমরা আলফা যদি আনি, আলফার একটা প্রপার্টি ছিল না, কজ আলফা, কজ আলফা ইজ ইকুয়াল টু কি ছিল, ভূমি বাই অতিভুজ, তাই তো, ভূমি, এটা 9-10-এ পড়ার কথা, যদি না পড়ে থাকো তাহলে পারে খুবই ভুল করছো, পড়তে হবে, অতিভুজ, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। এখন আমার অতিভুজটা কি, বিই, তাই তো, আর সরি ভূমি বিই, অতিভুজটা কি, অতিভুজটা হলো বিসি, ঠিক আছে। এখন তাহলে আমি বিসি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, বিসি ইজ ইকুয়াল টু বি ই কজ আলফা, এইটুকুন, বিই কজ আলফা, তাই লিখতে পারি না, অফকোর্স লিখতে পারি। এখন আমাদের বিসি ইজ ইকুয়াল টু আমরা যেহেতু কজ আলফা লিখি, চলো আমরা আরেকটু কাজ করি, এইটুকুন থাক, এখানে আমরা এইটুকুন রেখে দিই, এটা ইউজ পরে হবে, সরি একটু হয়ে গেছে, এটা ইউজ পরে হবে। এখন চলো আমরা এই এটা কাটি, এ সি ই, এটুকুন তো একটা ত্রিভুজ, এটুকু তো মনে করো তোমার সেম ত্রিভুজ, তাই না, সেম আই মিন সমকোণী ত্রিভুজ হচ্ছে। এখন ওইটাকে আমরা আবার ই করব, এটুকুনটা একটু ছোট করে দিলে বেটার হয়, যাই হোক, ওকে। এটা একটু এমন হয়ে গেছে,
কি হলো? ওকে, চলো এখন তাহলে আমরা কি করব, এখানে এ এ ই সি। আরেকটা জিনিস এখানে খেয়াল করো তুমি, মানে খুবই একটা সিস্টেমের একটাই, এইটা কি ছিল? এটা একটা ছিল না, ওই যে এখানে এই জিনিসটা কি? সরি, কেটে গেল কেন? যাই হোক, এরকম তো একটা ছিল, যেটাকে আমরা কি বলতাম, বি। এখানে একটা পয়েন্ট ছিল বি, আমরা এই ত্রিভুজটারে এখানে লিখছি, ঠিক আছে? এখান থেকে কিছু ক্যালকুলেশন করে পাইছি যেগুলো আমাদের পরে ইউজ হবে। হ্যাঁ, এখন চলো, এখন সিই 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 এখন আমরা এসি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ই স্কোয়ার প্লাস সি ই স্কোয়ার, তাই না? এ এ স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। সিই স্কোয়ার যদি আমি এখন লিখি, চলো আমরা এই দুইটারে একটু মানে আইডেন্টিফাই করি যে কিভাবে এটারে ইউজ করতে পারি আমরা। এইখানে আমরা বিই বের করছিলাম না, দেখো বিই কি বের করছিলাম, আমরা তো বিই বের করছিলাম, তাই তো? এই মানেটা কি? এই মানে হলো তোমার এবি, এবি প্লাস বিই স্কোয়ার। সরি, আমাদের এইখানে একটু ভুল হয়েছে, এইখানটায় এখানটায় ভুল হয়েছে। এখানটায় ভুল কি হয়েছে, এইখানে আমাদের দেখো দেখো, যদি আমরা এটা উপরে আছে এই পাশে নিয়ে গেলে বিই ইজ ইকুয়াল টু বিসি কজ আলফা, ঠিক আছে? এখন ঠিক আছে, বিসি কজ আলফা প্লাস সি ই স্কোয়ার। আমরা তো বিই এর মানটা জানি, ওকে, বিই এর মান বসাই দেই আমরা। দাঁড়াও, তার আগে আমরা একটা কাজ করি, এ বি মানেটা কি? এ বি মানে আমরা দেখো দেখো ওয়েট, এ বি মানেটা কি ছিল? এ বি মানে ছিল পি, তাই তো? এ বি মানে যদি আমি পি থেকে এখানে আমরা এ বি ইনপুট করে দেই, পি বিই কি ছিল? বিই সমান বিসি স্কোয়ার। এখন বিসি কজ আলফা, ঠিক আছে? এখন বিসি মানেটা কি? এটা কি ছিল? বিসি দেখো, এই বিসি এটা কিউ ছিল না, এই যে কিউ, বিসি ইজ ইকুয়াল টু, আমি তোমাদের বুঝাই আবার ভালো মতো, দেখো বিসি এইটা, এইটা এটা এটা বিসি কিউ আর এবি, এবি পি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বিসি এ পি, আমরা এখানে লিখে দিতে পারি কিউ কজ আলফা, তাই তো? পি প্লাস কিউ কজ আলফা, এটার স্কোয়ার প্লাস সিই, সিই বা ইসি একই কথা, এখানে আমি করছি সিই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? বিসি মাইনাস ইবি, ঠিক আছে? এটা তাহলে আমরা একটু একটু এইখানটায় লিখি, যেহেতু ই হচ্ছে জায়গা হচ্ছে না, এইখানটায় একটু লিখি, সিই স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি, আমরা এখানে কিউ বসাই দিই অটোমেটিক যাতে সুবিধা হয়, কিউ স্কোয়ার মাইনাস ই বিই স্কোয়ার, বিই স্কোয়ার আই মিন কি বিসি স্কোয়ার, তাই তো? বিসি স্কোয়ার মানে কি কিউ স্কোয়ার,
ওকে, আমি লিখি না হলে তোমরা বুঝবা না। আমরা নতুন একটা পেজই নাই, যাও এইটার ক্যালকুলেশন করার জন্য। ক্যালকুলেশনে কি ছিল, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। এখন আমরা এখানে কিছু লিখি, বিসি ইজ ইকুয়াল টু কিউ, বিই ইজ ইকুয়াল টু আমরা পাইছিলাম বিসি, সরি বিই মানে আমরা পাইছিলাম বিসি কজ আলফা, তাই তো। এখন বিসি তো কিউ, তাহলে কিউ কজ আলফা, তাহলে আমরা এটা সিই স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার মাইনাস বি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কজ আলফা স্কোয়ার লিখতে পারি না। সিই স্কোয়ার, সিই ইজ ইকুয়াল টু সিই স্কোয়ার মানে এটা তো আমরা লিখতেই পারি, তাই না। এইটা আমরা এখন ইউজ করব, কোথায় ইউজ করব, এইখানটায় ইউজ করব, এইখানটায় সিইতে। আমরা এখানে কি পাইছিলাম, সিই স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার, ঠিক আছে। ঠিক আছে, আমরা এখানে লিখি, সরি, কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এখন আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, এ স্কোয়ার তার মানে এখানে পি স্কোয়ার প্লাস 2ab 2p কিউ কজ আলফা, তার মানে তারপর বি স্কোয়ার তার মানে কিউ কিউ কজ স্কোয়ার কজ আলফা স্কোয়ার স্কোয়ার আলফা মাইনাস প্লাস, সরি, প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ কজ স্কোয়ার আলফা। দেখো এখানে, লুক অ্যাট দ্যাট, কি সুন্দর একটা হয়ে গেল। এইটা আর এইটা কাটাকাটি, মানে এখানে মাইনাস এখানে প্লাস, সরি এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে কাটাকাটি হয়ে গেল না। তাহলে আমরা এখন কি লিখতে পারবো, এখন পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে, এসি স্কোয়ার। ওকে, দ্যাটস ফিনিশ। এখন এসি মানেটা কি, এসি মানে তো এখানে কি ছিল, আর ছিল না, আর আর স্কোয়ার, তাই তো। তাহলে আমি এখানে আর ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, সরি নিচে দেখে অনেক ঝামেলা হচ্ছে, কজ আলফা, সমস্যা নেই আমি ওই পাশে লিখে দেবো। ঠিক আছে, আমরা এইখানে আবার সুন্দর মতো লিখে দিই এই জায়গাটার মধ্যে, ঠিক আছে, পুরো সূত্রটা এখানে লিখি। আর এইটা হলো সেই বক্সের মানে কনক্লুশনে আমরা যেটা আসছি, মানে যেটাতে আসছি। ওকে, তাহলে আমরা যে সূত্রটা পাইলাম এটা এখানে ফ্রেশ করে লিখি, এটা কি আসলো, ওকে, ফ্রেশ করে যদি আমরা লিখি এখানে, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার দিয়ে দিই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এটাই। এখন তোমরা বলতে পারো এই লাইন থেকে এই লাইনে যদি এইটা যদি না পারো, ঠিক আছে, এই লাইন থেকে এই লাইন কিভাবে লিখলাম এটা যদি তোমরা না পারো, ভাই তুমি ক্লাস 6-এ চলে যাও, ক্লাস 6-এর বই নিয়ে এসে এখান থেকে এটা কি করলাম, ক্যালকুলেশনটা আবার দেখবা, যদি একবার না বোঝো ভিডিওটা টেনে আবার দেখবা ক্যালকুলেশনটা কি করলাম, এখান থেকে আমরা এইটারে বের করে আনলাম, ঠিক আছে।
তার মানে আমরা তার মানে আমরা এইটা কিভাবে আসলো আমরা জেনে গেছি। সামান্তরিকের যে সূত্র, মেইন যে সূত্র, এটা কিভাবে করলো জেনে গেছি। চলো আমরা এখন এইটা কিভাবে আসলো জানবো। ঠিক আছে, এটা কিভাবে আসলো জানবো। কইছিলাম আমরা, ওকে, এগুলো পরে করাচ্ছি। চলো, এটা একদম একদম ইজি। তোমরা যদি ত্রিকোণমিতি পড়ে থাকো তাহলে পরে তোমার এটা কিভাবে আসলো এটা কোনো ম্যাটারই না। এটা ওকে, আমাদের এখানে কি কি ছিল? এখানে ছিল পি ভেক্টর, তাই তো? পি ভেক্টর, এখানে কিন্তু একটা আলফা ছিল। এখানে ছিল সি ভেক্টর, সরি সি না, আমরা সি তো নাম দিছিলাম না, আমরা কি সি নাম দিছিলাম? আমরা দিছিলাম আর ভেক্টর। তারপর এইখানটা একটা ই ছিল এই বরাবর, ধরো এটা ছিল তোমার, এটা তো তোমার কিউ ভেক্টর ছিল, তাই তো? এখানে আমরা অ্যারো দিয়ে দেই, এই পর্যন্ত পি, এই পর্যন্ত কিউ। এখন আসো, প্রবলেমটা কোথায় হবে এখন আসো। তুমি এই বরাবর উপাংশ দিয়ে কি বোঝানো যাবে? না থাক, উপাংশ আমরা এখন ইউজ না করি, আমরা নর্মাল পজিশনে, নর্মাল সিস্টেমেই যাই। আমাদের যে মানগুলো ছিল, আই মিন এ যেখানে ছিল, বি যেখানে ছিল, আমরা বসাই। এ ছিল এখানে, বি ছিল এখানে, সি ছিল এখানে, ই ছিল এখানে, তাই না? আমাদের ই এইখানে ছিল। এখন ট্যান থেটা, না সরি, এইটা আলফা ছিল না তো, এটা তো আলফা ছিল না, এইটা সিন আলফা ছিল, ভুল হয়েছে একটু, সরি ভাইয়া। না, এইটা ছিল আলফা, আর এইটা 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 ছিল, এটা ছিল থিটা। কি হলো? ও, এটা এটা ছিল থিটা, এটা ছিল থিটা, তাই তো? এখন আমাদের কি বের করতে হবে? যদি আমরা দিক বের করতে চাই তাহলে থিটার মান বের করতে হবে। চলো আগে বুঝাই যে থিটার মান কেন বের করতে হবে, তারপরে এখানে যাই। দেখো, আমরা সকল জিনিস, যে কোনো একটা জিনিস কিসের সাপেক্ষে চিন্তা করি, কোনো একটা মানে আপেক্ষিকতাই ধরে নেই, কোনো একটা অবকাঠামো বা সেটাকে কি বলে, স্থির কাঠামোর সাপেক্ষে চিন্তা করি, স্থির কাঠামো, স্থির কাঠামো, তাই না? ধরো যেমন, যেমন তোমাদের বাড়িটা কোথায়, ধরো আমি ধরলাম তোমাদের বাসাটা ঢাকাতে, তাই না? এখন আমি যদি ঢাকার একটা আইডেন্টিটি লোকেশন মানে মানুষের কাছে দিতে চাই, সেটা যদি আমি কার সাপেক্ষে, কোনো একটা সাপেক্ষে তো দিতে হবে, যে পৃথিবীর নর্দার্ন সাউথ পোল, ধরো ধরো এটা পৃথিবী, যাই হোক হলো না, এটা এইখানে ঢাকা, পৃথিবীর এই পোল থেকে এই দিকে কত দূরে, আবার এইখান থেকে এইদিকে কত দূরে, এটা একটা পয়েন্ট দেওয়া লাগবে না? যদি আমি এই পয়েন্টের থেকে চিন্তা করি, ঠিক আছে, ঢাকারে এমনি আইডেন্টিফাই করতে হবে। ঠিক একইভাবে আমাদের যখন ভেক্টর গেছে একটা পি দিকে, আর একটা কিউ এইদিকে, আর একটা আর লব্ধি আর এদিকে, পি কিউ, ঠিক আছে, আর এখন কথা যে আমরা আর রে কিভাবে আইডেন্টিফাই করব যে কোন দিকে গেছে? আমরা দুইভাবে আইডেন্টিফাই করতে পারি, যে পি কিউ এর সাথে কত ডিগ্রি কোণে গেছে, এটা ধরো ডেল্টা, পি এর সাথে কত ডিগ্রি কোণে গেছে, এটা ধরো থিটা। এই দুইটা এন্টিটি তোমাকে আমি বলে দিয়ে বুঝাইতে পারি যে আর এর দিকটা কোন দিকে, তুমি তাহলে বুঝবা। তাছাড়া তুমি কোনো মতেই বুঝা আর এর দিকটা আইডেন্টিফাই করা সম্ভব না। তুমি কিউ অথবা পি এর সাথে, কারণ আমাদের কাছে তো অন্য কোনো ইনফরমেশন নাই, আমাদের কাছে পি কোন দিকে গেছে এটা আছে, আর কিউ কোন দিকে গেছে এই দুইটা ইনফরমেশন আছে। তাহলে অবশ্যই আর কে আমাদের এই দুইটার সাপেক্ষে আইডেন্টিফাই করতে হবে।
যদি আমরা না করি তাহলে আমাদের ইনফরমেশন ইনভ্যালিড হয়ে যাবে, আমাদের ইনফরমেশনের কোনো মানে হবে না, তাহলে তখন আর সেটা ইনফরমেশন থাকবে না, তখন সেটা জাস্ট এমনি ডাটা হয়ে যাবে, মানে সেই ডাটা দিয়ে কোনো কাজ হবে না। হ্যাঁ, এখন যেহেতু আমাদের এই দুইটা দায় মানে আইডেন্টিফাই করতে হবে, তাহলে আমাদের কিউ এর সাথে যে কোনটারে আইডেন্টিফাই করার যে কোনো একটা কোণ ধরে নিতে হবে, আর অথবা পি এর সাথে যে কোনো একটা কোণে ও যাবে, সেটাই আমাদের বের করতে হবে। এখন আমরা এখানে যেটা করব সেই অনুযায়ী পি এর সাথে আমরা বের করে দেখাবো, আর কিউ এর সাথে হলে কি হবে, কিউ এর সাথে ধরলে আমাদের জাস্ট কোথায় পরিবর্তন করতে হবে এটা বলে দেবো জাস্ট। হ্যাঁ, যদি তোমরা তোমরা ওকে, তোমরা আমি পি এর সাথে বের করে দেখায় দেবো প্রমাণ করে, তোমরা কিউ এর সাথে প্রমাণ করে বের করে আমি যেটা লিখে দেবো যে কিউ এর সাথে হলে এটা হবে, এটার সাথে ম্যাচ করবা। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, চলো আমরা পি এর সাথে এখন বের করে দেখাই, পি এর সাথে বের করতেছি, ঠিক আছে? এখন ঠিক আছে, ধরো ত্রিভুজ আমরা আগেই আলোচনা করছি, এখানে আমরা ত্রিভুজ এ এইসি, এইসিও 90 ডিগ্রি এবং ত্রিভুজ বিইসি এটাও 90 ডিগ্রি, তাই তো? এখন আমরা ট্যান থিটার কি জানো তোমরা? ট্যান থিটা যদি আমি লিখি তাহলে আমার এখানে কি লিখতে হবে? লম্ব, তাই তো? লম্ব, এইগুলো যদি না জানো ভাই তুমি 9-10 থেকে আবার দেখতে হবে। এখন ঠিক আছে, আমি লিখে দেবো লম্ব, ওই যে পড়ছো না ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই, এটা কি লম্ব বাই ভূমি, আই থিঙ্ক, হ্যাঁ ভূমি, লম্ব বাই ভূমি তো হবে লম্ব বাই ভূমি। এখন আসো আমরা কিছু করি, এখানে ভূমি কোনটা? দেখো, আমি যদি ট্যান রে থিটা ধরি তাহলে আমার ভূমি কোনটা দেখাবে? এইটা ভূমি, তাই তো? থিটা, ট্যান রে যদি থিটা ধরা হয় তাহলে আমাদের ভূমি এইটা, লম্ব দিস, দিস ইজ লম্ব, বুঝতে পারছো? ট্যান থিটা ধরলে ভূমি এটা, লম্ব এটা, এটুকুন বুঝতে পারছো? এটুকুন যারা বুঝতে পারো না তারা একটু তাদের বীজগণিতে প্রবলেম আছে ইসে, সেগুলো তোমাদের একটু ঠিক করে আসতে হবে। ওকে, তাহলে পরে আমরা শুরু করতে পারি। আমার পেনটা কেমন যেন আজকে ডিস্টার্ব দিচ্ছে, খালি অল টাইম অনেকটা করতেছে, ঝামেলা করতেছে, যাই হোক। হুম, ভূমি লিখি আগে এখানে, ভূমি, ভূমি কি হবে? এই, এই মানেটা কি? এ বি প্লাস বিই, আমরা বিই ওইখানে যেটা বের করছিলাম না ওইটাকেও ইউজ করব। এ বি মানে কি? পি, এইটুকুন, এ থেকে বি পর্যন্ত, দিস ইজ পি। আর বিই আমরা আগে কি পাইছিলাম, যেহেতু এই একই আমরা আগের থেকে নিয়ে আসি, বিই পাইছিলাম দেখো কি, কিউ কজ আলফা, কিউ কজ আলফা। তাহলে আমি এখানে পি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি, বি ইজ ইকুয়াল টু লিখতে পারি বিসি কজ আলফা, কজ আলফা, নেক্সট লিখতে পারি পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে? এখন আসলে লম্বটা কি? লম্ব, লময় বাই, লম্ব হলো সিই, সিই রে আমরা কি লিখতে পারি? সিই রে আমরা কি লিখতে পারি? চলো দেখো, ওয়েট, সিই রে আমরা কি লিখতে পারি? এটা অন্য একটু, সাইন, সাইন কিউ সাইন আলফা লিখতে পারি আমরা। কেন লিখতে পারি? সরি, কিউ সাইন আলফা যে কেন লিখবো এটা দেখাই। আমরা কি জানি, সাইন আলফা, সাইন আলফা বা সাইন থেটা ইজ ইকুয়াল টু কত কি? অতিভুজ, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, তাই তো? না, সরি সরি সরি, সাইন আলফা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ তো, হ্যাঁ আমি ভুলে গেছিলাম, লম্ব বাই অতিভুজ, অতিভুজ, লম্ব বাই অতিভুজ।
এখন আসো আমাদের আলফার ক্ষেত্রে অতিভুজ কোনটা লম্ব কোনটা। আলফা আলফা যদি ধরি আমরা এইটুকুনের চিন্তা করতেছি, এইটুকুন, ঠিক আছে। আলফা যদি আমরা ধরি, এখন আলফা যদি এইটা হয় তাহলে এইটা হবে আমার লম্ব, তাই না? লম্ব জিনিসটা কি? লম্ব হলো কোণের বিপরীত, বিপরীত কোণের সাথে যার কোনো সম্পর্ক নাই। বিপরীত যে বাহুটা কোনো ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের লম্ব হলো যে কোণে আমরা ধরতেছি সেই কোণের বিপরীত বাহুটা হলো সেই সে লম্ব। এটা ক্লাস 7-8 পড়া। এটা তোমরা যদি ভুলে যাও তাই আবার বলে দিলাম, ঠিক আছে। বিপরীত বাহু যেটা সেটা হলো কোণের লম্ব। আর যেটা বড় বাহু, কোণের সাথে দুইটা বাহু থাকবে, যেটা বড় সেটা অতিভুজ আর যেটা ছোট সেটা ভূমি। এটা হলো সহজভাবে বোঝার জন্য, যেভাবে আমি মনে রাখি, ঠিক আছে। আমারও এটা অনেক আলে যায়, তো এখন আর সমস্যা হয় না এখন, ঠিক আছে। অতিভুজ হবে হলো যেটা বড়, তাহলে এইটা অতিভুজ হবে, বিসি অতিভুজ হবে, সরি এটা এরকম হচ্ছে কেন, বিসি অতিভুজ আর ইসি লম্ব, তাই তো। তাহলে পারে আমি লম্ব সমান কি লিখতে পারি? অতিভুজ ইনটু সাইন আলফা। এখানে আমার অতিভুজ কি পাইছি? অতিভুজ তো আমি এটা পাইছি, কিউ। অতিভুজ তো কিউ, তাহলে সিই ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা। তার মানে এইটা হলো লম্ব। লম্ব তো ঠিক আছে, তাই তো? আরে লম্ব, এটা লম্ব আর এটা ভূমি। এখন এই দুইটা ইনফরমেশনরে আমরা এইখানে যদি দিয়ে দেই তাহলে কি দাঁড়ায়? দাঁড়াও দেখো, লম্ব, তাই না? লম্ব কিউ সাইন আলফা দিয়ে দিলাম, ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এটাও আমরা দিয়ে দিলাম। এখন আমরা, তোমরা বিপরীত ত্রিকোণমিতিতে শিখবা ট্যান রে এই পাশ থেকে ওই পাশ এখন ধরো, বাট এটা রিয়েল কথা না, মানে রিয়েল মেকানিজম না। ট্যান আমরা এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলাম, আপাতত মনে করো, নিয়ে গেলে ইনভার্স হয়ে যায়, ট্যান ইনভার্স। এটা তোমরা বিপরীত হিসেবে খুবই ভালো মতো পারবা। এখন বিপরীত ত্রিকোণমিতিতে হায়ার ম্যাথে যদি আমি সুযোগ পাই ক্লাস নিব, আর যদি তোমরা যদি এখন শিখে থাকো তাহলে তো হলেই, আর না হয় আমার এখান থেকেও শিখতে পারবা, অথবা তোমরা স্যারদের কাছ থেকে শিখে নিতে পারবা, বিভিন্ন ইউটিউবে অনেক ভিডিও আছে ভালো ভালো। ওকে, চলো এখন আমরা এইটা লিখতে পারি না, কজ আলফা ইজ ইকুয়াল টু, এইটাই তো আমাদের সেই থিটা, কাঙ্ক্ষিত থিটা বের হয়ে গেল, ঠিক আছে। এখন তোমরা কিউ বের করবা নিজেরা, এটা হোমওয়ার্ক। কিউ এর সাথে এটা তো আমরা পি এর সাপেক্ষে, তাই না? এটা আমাদের কি হলো? পি এর সাপেক্ষে, সাপেক্ষে এটা লিখতে হবে। তুমি যদি ধরো লিখে দিলা যে ভেক্টর আর ভেক্টরটা এত ডিগ্রি কোণে যায়, এখন এটা তোমার সঠিক উত্তর হইল না। তুমি পরীক্ষার হলে এটা লিখতে হবে পি এর সাপেক্ষে এত এত ইসে এত ডিগ্রিতে, অথবা কিউ এর সাপেক্ষে এত ডিগ্রিতে, এটা লিখতে হবে। আমরা এটাকে কি বের করছি? পি এর সাপেক্ষে কত ডিগ্রিতে যাচ্ছে আমরা সেটাকে আইডেন্টিফাই করছি। এখন আমরা কিউ এর সাপেক্ষে আমি নিজে করব না, তোমরা কিউ এর সাপেক্ষে, এটা তোমাদের হোমওয়ার্ক। দাঁড়াও এখানে হোমওয়ার্ক দিয়ে দেই, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেই, এইচডাব্লিউ, ঠিক আছে। হোস্টেল ওয়ার্ক, হোমওয়ার্ক সব দেখা গেল, বললে যে হোস্টেলেতে ছিলাম স্যার, হোমওয়ার্ক ছিল না, ঠিক আছে। হোস্টেল ওয়ার্ক হোমওয়ার্ক দুইটাই এইচডাব্লিউ। হোমওয়ার্ক কি? কিউ এর সাপেক্ষে, কিউ এর সাপেক্ষে সূত্র প্রতিপাদন, প্রতিপাদন, ওকে। কিউ এর সাপেক্ষে যেটা হবে তোমরা সেটা করবা, হোমওয়ার্ক। স্থির কাঠামো এটা বোঝানো হয়েছে, তাই না? তাহলে চলো আমরা একটু সামারি করি। সামারিতে আমরা কি পাইলাম? SUMMERY, সামারি। সামারিতে আমরা দুইটা সূত্র পাইছি। সূত্র কি? R is equal to P square plus Q square plus 2PQ cos alpha। এটা কিসের? সরি, এইটা তোমার লব্ধির মান, এটা
লব্ধির মান, লব্ধির মানের সূত্র। আরেকটা আমরা কি পাইছি, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স পি এর সাপেক্ষে যদি হয় তাহলে কিউ cos আলফা, cos আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ, সরি আমি ভুল করছি, এইখানে উপরে সাইন আলফা হবে, উপরে সাইন আলফা, নিচে নিচে cos আলফা, ঠিক করে দিই, উপরে সাইন আলফা নিচে cos আলফা। এখন আমি তোমাদের বলছিলাম না এটা কার সাথে, পি এর সাপেক্ষে, পি এর সাপেক্ষে, ওকে। এখন চলো আমরা কিউ এর সাপেক্ষে কি হবে, কিউ এর সাপেক্ষে হবে tan ইনভার্স পি সাইন আলফা, পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি cos আলফা। এখন কি হলো এখানে ভাই, কিছু তো বুঝলাম না, ওকে চলো বুঝাই। সাপেক্ষে দেখো, এটা ছিল কিউ এর সাপেক্ষে এই জিনিসটা, ঠিক আছে, এটা কিউ এর সাপেক্ষে, এটা পি এর সাপেক্ষে। এখন আমরা কিভাবে বুঝবো যে, মানে মনে সূত্র তো একটু ভিজি ভিজি না, একটু ঝামেলা হয় যে কেমনে এটা মনে রাখবো। এখানে তুমি একটা কথা মনে রাখবা, এটা কোনো ইসের কথা না, এটা জাস্ট মনে রাখার জন্য, যেভাবে আমি মনে রাখতাম, যার সাথে অ্যাঙ্গেল, ঠিক আছে, যার সাথে অ্যাঙ্গেল, এনজিএল অ্যাঙ্গেল, সে সিঙ্গেল, সে থাকবে সিঙ্গেল, SIN GLE, আমার মতো, ঠিক আছে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এখন দেখো পি এর সাপেক্ষে আমি যখন দিছি, পি সিঙ্গেল না, পি এর সাথে কোনো লেজারই আছে, যেমন ধরো এটার সাথে কিউ এর সাথে cos আলফা আছে, সাইন আলফা আছে, পি এর সাপেক্ষে যখন আমি ধরছি, কিন্তু বাট এইখানটায় দেখো কিউ এর সাপেক্ষে যখন ধরছি কিউ সিঙ্গেল, পি এর সাপেক্ষে কিন্তু কিছু নাই, পি এর সরি কিউ এর সাথে কিন্তু কিছু নাই, এখানে জাস্ট পি এর সাথে আছে, তাই না, পি এর সাথে পি cos আলফা আছে, আবার এখানে পি সাইন আলফা আছে, সাইন আলফা আছে, এখানে কিউ cos আলফা আছে, এখানে কিউ সাইন আলফা আছে। পি এর সাপেক্ষে হইলে পি সিঙ্গেল থাকবে নিচে, আর কিউ এর সাপেক্ষে হইলে কিউ সিঙ্গেল থাকবে নিচে। আর তোমার মনে হয় না যে অন্যগুলা তেমন ঝামেলা হবে। আর ট্যান থিটা, ওকে ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন চলো আমরা নেক্সট স্লাইডে যাই, নেক্সটে আমরা একটু প্র্যাকটিস করব। এখানে এই তিনটা সূত্রই মনে রাখবা, তাহলে হয়ে যাবে। নেক্সটে আমরা মেবি একটা ম্যাথ আছে, ওকে চলো ম্যাথটা আমরা পড়ি। ম্যাথে কি বলছে, ম্যাথে বলছে কোনো এক বিন্দুতে একই সময়, একটা বিন্দু, ধরো একটা বিন্দু, ওকে দাঁড়াও লেখি, ধরো এটা একটা বিন্দু, ঠিক আছে, এই বিন্দুতে একই সময়ে 10 নিউটন 10 নিউটন এবং 6 নিউটন মানের দুটি ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে ভেক্টর দুটির লব্ধির মান নির্ণয় করো। চলো আমরা নির্ণয় করি, আমরা হলো খুবই ভালো পড়ুয়া স্টুডেন্ট, আমরা পারবো। ধরো এটা বিন্দু, বিন্দুতে দুইটা রাশি, মানে দুইটা বল কাজ করতেছে, এইদিকে মনে করো 10 নিউটন, এইদিকে মনে করো 6 নিউটন। তারা কত ডিগ্রি কোণে কাজ করতেছে, এইটা হলো কোণ 60 ডিগ্রি কোণে, তাই তো, এদিকে 10, এদিকে 6। এখন বলো তো তাদের এটা যাবে কোন দিকে, মানে মানে যে লব্ধিটা হবে, লব্ধিটা তোমার অবশ্যই এই দিকে কোথাও হবে, এখান থেকে এই দিকে কোথাও হবে। মনে করো আমরা ধরে নিলাম এই দিকে ওর লব্ধি হবে কি
থেটা কোণে 10 নিউটন বলের সাথে, সরি 10 নিউটন বলের সাথে থেটা কোণে ওর হবে, লব্ধি হবে। আর লব্ধির মান হবে আর। লব্ধির মান যদি আর হয় তাহলে চলো আমরা পি কিউ আইডেন্টিফাই করে নিছি। এখন চলো আমরা আর কে নির্ণয় করি। আর মানে হলো লব্ধিটা ইজ ইকুয়াল টু কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। ঠিক আছে, এটার উপরে এত বড় রুট। চলো তাহলে আমরা এটা 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 6 ইন্টু কজ আলফা এর মান কত, 60, আলফার মান 60 ডিগ্রি। এইটুকুন, এটা যদি আমি আমার ক্যালকুলেটরে ইনপুট দেই তাহলে যে রেজাল্টটা আসে সেটাই হবে আমাদের কি বলে, লব্ধি cos 60। চলো লব্ধি কি হয় আমাদের, লব্ধি এর মান হয় আমাদের 14 নিউটন। তার মানে আমি যখন এই একই সময়ে একই বিন্দুতে দুইটা বল দ্বারা ক্রিয়া করবে এত এসে, তাহলে ও 14 নিউটন বল লাভ করবে থেটা কোণে। এখন চলো আমাদের কোণটা বের করি, কোন দিকে, কিউ এর সাথে, পি এর সাথে, সরি পি এর সাথে বের করতে হবে tan থেটা, tan ইনভার্স ইজ ইকুয়াল টু কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। তাই তো, এটা যদি আমি লিখি, হ্যাঁ, কিউ এর মান 6, sin আলফা কত, sin 60 ডিভাইডেড বাই 10 প্লাস 6 cos 60। ওকে, অতএব থিটা ইজ ইকুয়াল টু, এটাকে আমরা কিভাবে করব, তুমি দেখবা যে শিফট চাপ দিয়ে ক্যালকুলেটরে ট্যান দিলে ট্যান ইনভার্সের একটা আসে, ক্যালকুলেটর যে কোনো ক্যালকুলেটর সায়েন্টিফিকে, তারপরে ওইখানে দেখবা ট্যান ইনভার্স আছে, তারপরে তোমরা এটা উঠাবা, উঠানোর পরে ডাইরেক্ট ক্যালকুলেশন, তো ভাঙার কোনোই নাই। এখন ইন্টারমিডিয়েটে পড়ো তুমি, হ্যাঁ, কোনো ভাঙা নাই, ইকুয়েশন উঠায় ডাইরেক্ট সলভ করলে এখানে উত্তর কি আসে, 21.78 ডিগ্রি। ওকে, এখন আমরা এখানে দুইটা পাইলাম, আনসার পাইলাম। আর ইজ ইকুয়াল টু 14 নিউটন, থেটা ইজ ইকুয়াল টু 21 যেটাই 21.78। ওকে, এই থিটাটা হইলো তোমার পি এর সাথে কত ডিগ্রি কোণে গেছে। এখন চলো আমরা একটু, এখানে চাই নাই অবশ্য, এখানে চলো আমরা একটু ভালো মতো বোঝার জন্য আমরা কিউ এর সাপেক্ষে কোণটা বের করি। কিউ এর সাপেক্ষে ধরো আমরা এটাকে ডেল্টা নাম দিলাম। চলো আমরা ডেল্টা বের করি, নেক্সট পেজে যাই। ডেল্টা, তাহলে আমি যদি ডেল্টা করতে চাই তাহলে tan ইনভার্স, এটা কি হবে, কিউ তাই না, পি, তার মানে কিউ সিঙ্গেল থাকবে, পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কজ আলফা। ইটস মিনস tan ইনভার্স 10 sin 60 divided by 6 plus 10 cos 60। এটা আমরা আবারও ক্যালকুলেটর দ্বারা সরাসরি সলভ করে ফেলবো, বেশি ভাঙবো না আমরা, যত ভাঙলো তত প্রবলেম হবে। 10 ইন্টু cos 60, এটার মান আসছে আমাদের 38.8
0.213 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সরি সেলসিয়াস বলি কেন, এত ডিগ্রি। তাহলে আমরা এটা এটা কি ছিল, এটা হলো আমাদের কিউ এর সাপেক্ষে। ঠিক আছে, এখানে লিখো এটা হলো কিউ, কিউ এর সাপেক্ষে। আগেরটা কি ছিল তাহলে, আগেরটা ছিল আমাদের পি এর সাপেক্ষে, পি এর সাপেক্ষে। চলো আমাদের এই প্রবলেমটা সলভ, আমরা সুন্দরভাবে একটা প্রবলেম সলভ করে ফেলছি। তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে কি আছে আমাদের, এটা তো আমরা ব্যাকে আসতেছি নেক্সটে। হ্যাঁ, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে তাদের লব্ধি যে কোনো একটি বলের মানের সমান হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় আসছে, আমাদের টাইমেও বিভিন্ন জায়গায় এমসিকিউতে দিয়ে দিছে। হ্যাঁ, ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আমি জানি এটার মান, আমি জানি। ঠিক আছে, এটা আরেকটা ভেক্টর, এটার মান কত হবে বলবো না, আমি এটা মুখস্থ, এটা খুবই কমন। এইটা হলো তোমাদের লব্ধি। এখানে কি বলছে দেখো, প্রশ্নটা আবার পড়ো। কোন বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর সমান মানের ভেক্টর, দুটি সমান মান, সমান মান দুটি সমান, এইটার মান যদি পি হয় এটার মানও পি। ঠিক আছে, মধ্যবর্তী কোণ কত হইলে লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে। কি বুঝলা বিষয়টা হলো, চলো আবার বোঝাই। এইটা পি ভেক্টর ধরো, এইটাও তাহলে পি ভেক্টর। মধ্যবর্তী কোণ কত হলে, মধ্যবর্তী কোণের কতই সেটা আমরা আমাদের বের করতে হবে। ধরে নিলাম মধ্যবর্তী কোণ আলফা, এদের লব্ধির যে কোনো একটি ভেক্টরের মান, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে। এদের লব্ধি যদি আর হয়, আর যে কোনো একটি সমান মানে কি, একটি সমান মানে দুইটির সমান, তাহলে এইটাও পি। তার মানে পি ইজ ইকাল টু পি ইজ ইকাল টু পি, মানে লব্ধি দুইটাই তিনটাই সমান। তাহলে এখানে আমরা ওই আগের অনুযায়ী বলি পি ইজ ইকাল টু তো পি, কিউ ইজ ইকাল টু কত, মানে এটা ধরো কিউ ধরা হলো, কিউ ইজ ইকাল টু পি, আর ইজ ইকাল টু কত, আর ইজ ইকাল টু পি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সূত্র কি ছিল, আর ইজ ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, তাই তো, এটা ছিল না। তাহলে আমরা সবগুলারে পি বানাই দেই, একদম ইজি। এটা পি, পি স্কোয়ার প্লাস টু পি ইন্টু পি আছে, তাহলে আমি টু পি স্কোয়ার লিখে দিতে পারি, এটা কজ আলফা। এই উভয় পাশে স্কোয়ার করে দাও, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই পি স্কোয়ার টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কজ আলফা। এখন আমি এই পির এই দেখো, এই পাশে পি আছে, এই পাশ থেকেও আমি পি যদি কমন নিয়ে নিই, তাহলে পি এই পাশে নিয়ে ভাগ করে দিলে হয় না, টু প্লাস টু কজ আলফা। ওকে, এটা মেবি তোমরা বুঝতে পারবা না, এটা আমি পি স্কোয়ার রাখছি, পি কমন নিছি, পি স্কোয়ার কমন নিছি, তাহলে টু প্লাস টু কজ আলফা। এখন এই পি আর এই পি এই পাশে নিয়ে গেছি, তাহলে ওয়ান হয়ে গেছে। এখন এই টু রে যদি এই পাশে নিয়ে যাই, টু কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে পারে কজ আলফা ইজ ইকুয়াল টু কি হয়, মাইনাস হাফ। এখন আলফা ইজ ইকুয়াল টু কত, তাহলে cos ইনভার্স মাইনাস ওয়ান বাই টু, আই মিন মাইনাস হাফ। এইটা যদি তুমি ক্যালকুলেটারে দাও, ওকে, ক্যালকুলেটারে দিলে তুমি দেখবা যে আলফা এর যে মানটা আসে এটা আসবে 120 ডিগ্রি। ক্যালকুলেটারে দেখো, এটা আলফা এর মান 120 ডিগ্রি আসবে। তার মানে কিটা কি, তার মানেটা হলো
আমরা যে ফিগার আঁকছি এই ফিগারটা ঠিক নাই, আমরা ভুল ফিগার আঁকছি। 120 ডিগ্রি কি হইতে পারে? 90 ডিগ্রি তো এই জায়গায় আসে, মানে সাধারণত ফিগার অনুযায়ী 90 ডিগ্রি এইভাবে আসবে না, তাই না? আসে নাই তো, তাহলে 120 ডিগ্রি এইভাবে হবে না, এইভাবে হবে। আমাদের ফিগার আঁকা ঠিক হয় নাই, যাই হোক, কারণ আমরা জানতাম না। ওকে, ফিগার আঁকা ঠিক হয়নি, তাহলে আমাদের ফিগারটা কেমন হবে? ফিগারটা দেখাই দেই। ফিগারটা হবে হলো আমাদের এরকম, এইটা একটা, এইটা হবে, আর এইটা হবে লব্ধি বরাবর, একদম মাঝখান বরাবর, এটা হবে লব্ধি। ঠিক আছে, আমাদের ফিগারটা এরকম হবে। এটা ফিগার আঁকা হয়নি, বাট তাও আমি চেঞ্জ করলাম না, যাই হোক তোমরা বোঝার জন্য। ওকে, তাইলে এই ছিল আমাদের মোটামুটি 2টা কোশ্চেন ছিল আর থিওরি ছিল। এখন আমরা একটু ডিপে যাই, এই থিওরিগুলো দিয়ে আরো বিভিন্ন কাজ করা হবে, বিভিন্ন রকমের হবে, বাট আমরা আরেকটু ডিপে, আরেকটু মানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে যাই, ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজনে অনেক 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 বড়, ভেক্টর বিভাজন নিয়ে 2 থেকে 3 ঘন্টা তোমার ক্লাস নেওয়া যায়, বিভিন্ন ম্যাথ সলভিং, বাট আমি এখানে অতটা বড় নিব না, তোমাদের জাস্ট ইনিশিয়ালি যে বিষয়গুলো আছে সেগুলাই করতে হবে। ভেক্টর সলভিং এর আগে আমরা চলো একটু বেসিকটা ক্লিয়ার করি, ভেক্টর আমরা কিভাবে সলভিং করব। ঠিক আছে, ভেক্টর আমরা কিভাবে সলভ করতে পারি। আমরা কি পড়ছি ত্রিভুজের প্রপার্টিস কি আমরা জানি? আই মিন এখানে ত্রিকোণমিতির যে এইগুলো আছে, তোমার ট্যান থেটা, ই থেটার যে এইগুলো আছে, ওইগুলো খুবই ভালো ইউজ হবে। ঠিক আছে, ওইগুলো দ্বারা অনেকটা কাজ করা হবে। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজে আমরা কিছুই জানি না, ট্যান থেটা, এটা ধরে নিলাম থিটা। ঠিক আছে, ট্যান থিটা, ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা, তাই তো? এইগুলার কিছু যে প্রপার্টিসগুলো আছে সেগুলো কি? এটা ছিল লম্ব বাই ভূমি, এটা কি ছিল? লম্ব বাই অতি, যাই হোক অতিভুজ। এটা কি ছিল? ভূমি আর অতিভুজ। এই তিনটাই আমাদের হলো বেশি ইম্পর্টেন্ট লাগবে, কাজে লাগবে। এখন এইটা দ্বারা তোমার কি বোঝাচ্ছে? ধরো এটা 3 3 4 12, 16 আর 9, হ্যাঁ ঠিক আছে, এটা ধরো 4, এটা ধরো 3, এটা ধরো 5, দেখো তাই হয়। ঠিক আছে, এখন কথা হলো এটা যদি তোমার হয়, এই থিটার মান কত আসে? থিটার মান আমি একটু বের করি, মানে এটা ম্যাথমেটিক্যালি একটু বের করার জন্য আমি তোমাদের বোঝানোর জন্য বেরটা করতেছি। 4/3, থিটার মান 53.13 সামথিং আসে। ঠিক আছে, আমরা 53.13 ধরে নিলাম। এখন তুমি কি একটা সুন্দর একটা জিনিস জানো? এই যে থিটাটা আছে না, এই থিটাটা যদি আমি এই দুইটা রাশি বের করা চাই, ধরো আমি এইটা জানি, ত্রিকোণমিতির শেখানো হয়, এইটা জানি, আমি যদি এইটা বের করতে চাই, তাহলে আমি এই দুইটার সম্পর্ক যেটা জোরে সেটা ইউজ করব। কোনটা? এখানে ধরো এটা হলো অতিভুজ, অতিভুজ আর এটা ভূমি, এটা অতিভুজ আর এটা ভূমি। তাহলে এই দুইটা সম্পর্কের জন্য কোন সম্পর্কটা আমার ইউজ করলে ভালো হবে? এখানে দেখো কস থিটা, তাই তো? কোনো ডাউট আছে? কোনো ডাউট রাখার দরকার নাই, কস থিটা ইউজ করলে ভালো হবে। তাহলে আমি এখানে কস থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 5, সরি না, এখানে cos থিটা ইজ ইকুয়াল টু হবে হলো 3, ভূমি না উপরে, 3/5। এখন তুমি দেখবা যে 3/5 দিলে এখানে এই থিটার মান আসবে 53.13 ক্যালকুলেটরে। ঠিক আছে, এখন ধরো আমরা থিটার মান জানি, ধরো আমি এটা মুছে দেই, ধরো আমরা থিটার মান জানি, ঠিক আছে,
এই অতিভুজের মান জানি, কিন্তু এইটার মান জানি না, আই মিন ভূমির মান জানি না। তখন তো আমাদের ভূমির মান বের করতে হবে, তাই না? ভূমির মান বের করতে হলে আমরা কি করতে পারি? cos 53.13 দেওয়া আছে, ভূমির মান আমরা জানি না, ভূমির মান x, এটা 5 ধরে নিলাম। তাহলে পারে x is equal to 5 into cos 53.13। এটা ক্যালকুলেটরে দেখবা দিবে যে অলমোস্ট 3 আসে। 3 একদম আসবে না, কারণ আমরা এখানে এই কোণের মান তো একদম এক্সাক্ট ধরি নাই, অলমোস্ট 3 আসবে, তার মানে এটার মান 3 হবে। এভাবে বের করতে হবে। এখানে আমরা করলামটা কি, জিনিসটা কি করলাম? জিনিসটা হইল, এখানে আমরা এখন অন্যভাবে বুঝি, আসো এই জিনিসটাকেই অঙ্কন করি। দুইটা x অক্ষ আর y অক্ষ, ঠিক আছে? আর ধর আমাদের অতিভুজ ছিল এইটা, তাই না? আমরা এইখানে থিটা ধরছিলাম, এই অতিভুজটাকে আমি, অতিভুজ ছিল এইখানে, দূরও হচ্ছে না, অতিভুজ ছিল এইখানে, তাই তো? অতিভুজটাকে যদি আমি ই করে দেই, এভাবে রোটেট করে দেই, দেখো সেই না, অতিভুজটা আমার এইভাবে ছিল, হ্যাঁ? ভেক্টর কেন হয়, ভেক্টর আমরা কেন মানে ই করতে পারি, এই অতিভুজটাকে আমরা এইভাবে ঘুরাই দিতে পারি। এভাবে যদি ঘুরাই দেই, অতিভুজের মান কি আলাদা হয়েছে? না, অতিভুজের মান কিন্তু সেমই আছে। অতিভুজের মান কত ছিল? 5, সেমই আছে। এখন তুমি এইটুকুন যে দূরত্ব পাবা, আর এইটুকুন, আই মিন এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব পাবা, সেইটাই তোমার, এইখানে যে ভূমি ছিল না, সেই ভূমির মান, এটা হবে তোমার লম্ব, এটা লম্ব। লম্বটা কোত্থেকে আসবে দেখো, আগে তো লম্ব এটাই ছিল, এটা ছিল লম্ব, তাই না? এই লম্ব আর এই লম্বের মধ্যে কোনো পার্থক্য নাই, এর মান সেম হবে। ঠিক আছে, তোমরা আমি বুঝো নাই, দাঁড়াও আমি বুঝাই, এখন বুঝবা। এটা ভূমি না, ভূমি। এখন কোনো বস্তুকে, এখন আমরা জানি কি, ভূমি যদি আমি না জানি, তাহলে ভূমি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ভূমি ইজ ইকুয়াল টু 5 cos আলফা, সরি এখানে থিটা আছে, ঠিক আছে? এখন আমরা লম্ব ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? লম্ব ইজ ইকুয়াল টু, এখন আসো আমরা আগের স্লাইডে একটু যাই, লম্ব বের করা লাগবে, তাই না? লম্ব আমরা এখানে জানি কি, অতিভুজ জানি, অতিভুজ জানি, লম্ব অতিভুজ জানি 5, লম্ব 4, ধরো আমরা লম্ব জানি না, তাহলে লম্ব বের করার জন্য আমাদের সবচেয়ে ইফেক্টিভ ইটা কোনটা হবে? ইফেক্টিভ যে রিলেশন, সেটা কি হবে? সাইন থিটা না? হ্যাঁ, সাইন থিটা, এটাই সবচেয়ে ইফেক্টিভ হবে। তাহলে আমরা এখানে সাইন থিটা ইউজ করি, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অতিভুজ, ঠিক আছে? আমরা লম্ব তো আমরা জানি না, বাট অতিভুজ তো জানি, লম্ব অতিভুজ 5, তাহলে আমরা এখানে লম্ব ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 5 ইন্টু সাইন থিটা। এখন একটা সুন্দর একটা জিনিস দেখো, আমরা যদি এই দুইটাকে ভেক্টর, এটা কি ভেক্টর আছে? না, এইটাকে ভেক্টর আর বলে দেই, এইটাকে ভেক্টর পি বলি, সরি কিউ বলি, এটাকে ভেক্টর পি যদি বলে দেই, তাহলে কি কি হলো? আগের সাথে কিছু ম্যাচ করতে পারতেছো? দেখো একটা জিনিস ম্যাচ হয় না, যে পি আর ভেক্টর, পি আর কিউ
ভেক্টর মিলে আমরা আর ভেক্টর পাইতাম না। আগে আমরা কি করছিলাম, এই যে আগের যে লব্ধি নির্ণয় করছি, পি ভেক্টর এবং কিউ ভেক্টর দিয়ে আছে, আমরা আর বের করছি, এখন আর এবং থিটা বের করছি। এখন আমাদের থিটা এবং আর দেওয়া থাকবে, আমাদের পি আর কিউ বের করতে হবে। ঠিক বুঝতে পারছো? হ্যাঁ, এখানে একটা শর্ত আছে, আমি যেটা পড়াচ্ছি এখানে জাস্ট একটাই শর্ত, মানে একটা এই অনুযায়ী একটাই শর্ত, সেটা হলো পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ হইতে হবে 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু হইতে হবে 90 ডিগ্রি। তাহলে এইটা খাটবে। তাহলে আমি পি ইজ ইকুয়াল টু লিখতে পারি, পি ইজ ইকুয়াল টু লিখতে পারি আর কস থেটা, ও কিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি আর সাইন থেটা। ঠিক আছে, এই দুইটা আমরা লিখতে পারবো কখন, যখন এই দুইটার মাস পি আর কিউ এর মাঝখানে 90 ডিগ্রি হবে। বুঝতে পারছো? এটা আমরা কি করলাম, একটা ভেক্টরে দুইভাবে বিভক্ত করে ফেলে দিলাম। একটা হলো এক্স অক্ষ বরাবর, এটা যদি তুমি ইসে দেখো, গ্রাফ পেপারে দেখো, একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর আমরা একটা ভেক্টরে ভাঙে আলাদা দুইটা ভেক্টরে পরিণত করে ফেললাম। এই যে আমরা ভেঙে ফেললাম, এর জন্যই এটাকে বলা হয় ভেক্টর বিভাজন। এই টপিকের নাম ভেক্টর বিভাজন। এখন আসো আমরা এইখানে আমরা মূল যেটা পড়াটা পড়ব, কি কি জিনিস আমাদের পড়তে হবে। এখন যদি কোনো বস্তু আর বরাবর যাইতে চায়, কথা বুঝতেছো? আর বরাবর যাইতে চায়, এরকম হচ্ছে কেন? ওকে, ঠিক আছে, ওকে। চলো আমরা দেখি, কোনো বস্তু যদি আর বরাবর যাইতে চায় তাহলে তার এক্স অক্ষ বরাবরও কিছু দূরত্ব অতিক্রম করা লাগবে, ওয়াই অক্ষ বরাবরও কিছু দূরত্ব যাইতে হবে। বুঝতে পারছো? কেন যাইতে হবে? কারণ এটা দ্বিমাত্রিক একটা জিনিস, দ্বিমাত্রিক একটা প্লেন, দ্বিমাত্রিক একটা সমতলে তুমি যাচ্ছ। দ্বিমাত্রিকে তোমার এইদিকেও যাইতে হবে, এইদিকেও যাইতে হবে। তুমি যদি জাস্ট এক্স অক্ষ বরাবর চলে যাও, তাহলে ওয়াই অক্ষ বরাবর তোমার এক্স অক্ষ বরাবর সরণ ধরো তোমার 10 মিটার, ওয়াই অক্ষ বরাবর সরণ তোমার 0 মিটার, তার মানে তুমি এই এক্স অক্ষ বরাবর যাবা। বুঝতে পারছো? অথবা তুমি যদি এই এক্স অক্ষ বরাবর যাওয়া, আর যদি তুমি ওয়াই অক্ষ বরাবর ধরো 10 মিটার গেছো, এক্স অক্ষ বরাবর গেছো 0, তাহলে তোমার যে পাথটা হবে, তার মানে তোমার যে সরণ হবে এই বরাবর হবে। কিন্তু তুমি তো ওই বরাবর যাবা না, তুমি যাবা এই আর বরাবর, আর বরাবর। আর বরাবর যদি তুমি যাইতে চাও তাহলে তোমার এই দিকেও দেখো, প্রথমে তুমি এদিকে 1 মিটার গেলা, এইদিকে 1 মিটার গেলা, কোন জায়গায় আসলা? এইদিকে যায় এইখানে আসলা, তাই তো? আবার এদিকে 1 মিটার গেলা, এইদিকে 1 মিটার গেলা, কই আসলা? এদিকে। তার মানে তুমি এদিকে 2 মিটার গেছো, এইদিকে 2 মিটার গেছো, তার কারণে তোমার পয়েন্ট হয়েছে, তোমার এক্সাক্ট পয়েন্ট এইখানে। আবার এদিকে 1 মিটার গেছো, আবার এদিকে 1 মিটার গেছো, তার মানে এটা কি, এইদিকে তুমি 3 মিটার গেছো, এইদিকেও তুমি 3 মিটার গেছো, তোমার পয়েন্টটা এইখানে হবে। এখন এইটাই যদি তোমার হয়, এইটাকেই তোমার ভেক্টর বিভাজনে আকারেই করা যায়। ধরো তুমি এই বরাবর গেছো, এখন তো তুমি তো যখন আমরা সোজাসুজি যাই তখন তো আমরা অত মাপি না যে কোন বরাবর কে কত দূর গেল, আমরা জাস্ট তুমি গেছো এই বরাবর, ঠিক আছে? তুমি যদি এই বরাবরই যে থাকো, তুমি যদি এই বরাবর যাও, এই বরাবর গেলে তুমি এই বরাবর কত দূর গেছো আর এই বরাবর কত দূর গেছো, আই মিন এক্স অক্ষ বরাবর কত দূর গেছো, ওয়াই অক্ষ বরাবর কত দূর গেছো, এইটাই তোমার বের করতে হবে। এইটাই ভেক্টর বিভাজন দ্বারা এইটাই আমরা বের করি সাধারণত। এখন এটা কিভাবে বের করি, এটা বের করার
ওই যে আমরা যে একটু আগে পড়লাম যে ত্রিভুজের মাধ্যমে বিভিন্নভাবে বের করা যায়, কিন্তু আমরা তো এগুলো পড়েই আসছি, এখানে বুঝছি যে ত্রিভুজ দ্বারা কিভাবে কাজ করে। ত্রিভুজ ইমাজিনেশন করে নিয়ে আমরা ওই সাইন থেটা যে 9 10-এ পড়ছি ওইগুলোর ইউজ করে আমরা দুইটা ফর্মুলা পাই। সেই দুইটা ফর্মুলা হলো, আমরা যদি এই এই সেকশনটাকে এক্স অক্ষ বরাবর কোনো বস্তুর যাওয়াটাকে ধরা হয়, এক্স অক্ষ বরাবর ভেক্টরটাকে যদি আমরা পি ধরি, ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটাকে যদি আমরা কিউ ধরি, তাহলে আমরা এইখানে দুইটাই লিখতে পারি। পি ইজ ইকুয়াল টু আর কজ থেটা, ঠিক আছে, আর কিউ ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এখন যদি আসো আরেকটা জিনিস ধরো, এটা তো আমরা দুইটা পাইলাম। এখন একটা জিনিস খেয়াল করো, থিটাটা কার সাথে দেওয়া, পি এর সাথে না কিউ এর সাথে? পি এর সাথে দেওয়া। এখন কিউ এর সাথে যদি তোমার ডেল্টা দিয়ে থইল, ডেল্টা একটা থেটা মানে একটা কোণ দিয়ে দেয়া থাকলো, তখন তুমি কি করবা? তখন কি তুমি পি সমান আর কস থেটা লিখবা? যদি লেখো তাহলে তো তোমার ভুল হবে। হ্যাঁ, তখন আবার তোমার যদি লং ভাবে তুমি বুঝতে চাও যে ত্রিভুজ দ্বারা, তখন তুমি আবার এইখানে তোমার ত্রিভুজ ইমাজিনেশন করতে হবে এইভাবে, ঠিক আছে? তখন আবার এইটা লম্ব হবে, এইটা লম্ব হবে মানে এই পিটা লম্ব হবে, ঠিক আছে? আর ভূমি হবে এইটা। তখন তখন ভূমি কিউ হয়ে যাবে। এখানে ভূমি কি, আমরা থিটা যখন ধরতেছি তখন আমাদের এইখানে মানে এইখানে পিটা হলো আমার ভূমি, তাই তো? এটা এখানে লম্ব ত্রিভুজের ওই হিসাব অনুযায়ী। বাট তুমি যখন সিগমা ধরবা, সিগমা ধরলে কি হয় আমি আগে দেখি, সিগমা বলি কেন, ডেল্টা ধরলে কি হয় আমি দেখি বলি। পি ইজ ইকুয়াল টু আর সাইন এটা কি ডেল্টা, কিউ ইজ ইকুয়াল টু আর কস ডেল্টা, কস ডেল্টা। এটা মুছে দেই, এখানে দাগ হয়ে গেছে, যাই হোক, কস ডেল্টা। এইটাকে আমরা এইখানে আমরা দেখো, এইখানে কিন্তু আমাদের ভূমি পি না, এইখানে আমাদের ভূমি হলো কিউ, আর এইখানে ভূমি কি ছিল, এটা ভূমি, ওকে, আর এইখানে এইটা লম্ব। এইখানটায় এইখানটায় এইটা লম্ব, এইটা ভূমি। যেহেতু কোন যার সাথে আছে সেটা ভূমি হয় সাধারণত, কারণ আমি কি বলছি, যেটা বিপরীত বাহুতে বিপরীত সেটা হবে তোমার লম্ব। এখানে বিপরীত কোনটা, এইটা, তাই তো? আর এইখানের তুলনায় বিপরীত ছিল কোনটা, এইটা। এইটা কি, এইটা আর কিউ এক, এইটা আর এইটা এক, তার মানেটা হলো তোমার লম্ব এইখানে কিউ আর এইখানে ভূমি পি। এইগুলা তোমাদের খুবই ভালো মতো চিনতে হবে। এইগুলা যদি না চিনতে পারো, তুমি ভেক্টর বিভাজনে অনেক ঝামেলায় পড়বা। তোমার বুঝতে হবে যে কখন কোনটা ভূমি আর কখন কোনটা লম্ব। আমি তোমাদের একটা সহজ কথা শিখাই দেই, ঠিক আছে? যার সাথে কোণ থাকবে, বুঝতে পারছো? যার সাথে কোণ থাকবে, যার সাথে কোণ থাকবে, তার মান বের করতে হলে তার মান হবে cos থিটা, তার মান হবে cos থিটা, তার মান হবে r ইন্টু cos থিটা। আর যার সাথে কোণ থাকবে না, তারটা যদি বের করতে বলা হয়, যেমন এখানে কিউ বের করতে বলছিল, এখানে কিউ, কিউ এর সাথে cos আছে, কিউ এর সাথে কি কোণ আছে? না, কিউ এর সাথে কোণ নাই, তার মানে আমরা কিউ এর sin থিটা দিব। কিন্তু পি এর সাথে কোণ ছিল, তার মানে পি রে আমরা cos থিটা দিছি, ওকে? এই কথাটার মানে এটা 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 তোমরা একটু মানে মনে রাখার জন্য আমি এইগুলাকে বলি না
যে এইগুলো দ্বারাই তোমরা তোমাদের পুরো বেসিকই করবার না, এগুলো জাস্ট কিছু মনে রাখার জন্য সুন্দর কথা, যেগুলো তোমরা জাস্ট টেম্পোরারি মনে রাখা যায়, কিন্তু তোমাকে বেসিকটা বুঝতে হবে, আমরা এখানে কোথা থেকে আসছি, এটা কিভাবে ইমপ্লিমেন্ট করছি, এটা তোমাদের বুঝতে হবে। এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে তোমার একদম ওই ত্রিভুজের বেসিক থেকে এইখানে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, কিন্তু আমরা যখন বের করব অত মানে যখন সলভ করতে যাব, মনে রাখার জন্য যার সাথে কোণ থাকবে তার জন্য হবে আর কস থিটা, মানে তার সাথেই কস থিটা বসবে, আর যার সাথে কোণ থাকবে না তার সাথে লব্ধির গুণফল সাইন থিটা হবে। ওকে, চলো এখন আমরা একটা সুন্দর একটা ম্যাথ করে ফেলি। এখানে কি বলছে দেখো, কোনো বস্তুকে 10 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে পশ্চিম দিকে টানা হলো, দক্ষিণমুখী ও পশ্চিমমুখী বলের উপাংশ। চলো আমরা আগে এখানে দক্ষিণ পশ্চিম এঁকে ফেলাই। ওকে, আরে কি হইল, ওকে এখানে ধরো এটা হলো দক্ষিণ দিক, দক্ষিণ, এটা পশ্চিম, যদিও ঠিক নাই, পশ্চিম দক্ষিণ নিচে হবে পশ্চিম হবে, বাট আমাদের সুবিধার জন্য আমরা এখানে দক্ষিণ পশ্চিম দিলাম। দক্ষিণ দিকের সাথে 10 নিউটন বলে, এখন তোমার এইখানে একটা বল আমি দিচ্ছি, এটা দক্ষিণ দিকের সাথে পশ্চিম দিকে টানা হলো। দক্ষিণ পশ্চিম মানে কি, দক্ষিণ পশ্চিম পশ্চিম দিকে টানা হলো, তার মানে দক্ষিণ আর পশ্চিমের মাঝখানে। কথার ভাবটাও তোমাকে বুঝতে হবে যখন তুমি সলভ করতে যাওয়া, প্রবলেম সলভিং, ঠিক আছে, না হলে প্রবলেমে পড়বা। এইটা হলো কোন 30 ডিগ্রি দিয়ে রাখছে, তাই তো, এইটা হলো আমাদের ফিগার। বুঝলা ফিগার কেমনে আঁকলাম? তুমি ফিগারের সাথে মানে কথা মানে যে কোশ্চিনটা করছে, কোশ্চিন অনুযায়ী তুমি যদি ফিগার এঁকে ফেলতে পারো, তোমার প্রবলেম 90% শেষ। তুমি জাস্ট 90% তুমি প্রবলেম সলভ করার জন্য ক্যাপেবল হয়ে যাবা। ঠিক আছে, চলো সব, এটা সব ইসের জন্য না, কিছু হার্ড আছে যেগুলোতে ফিগার আঁকলেও হয় না, কারণ ওইগুলো অনেক বেশি, ওইগুলো পারবো আমরা, করবো, সমস্যা নেই। এখন কি বলছে, দক্ষিণমুখী, এইদিকে একটা বল হলো দক্ষিণমুখী হবে, ধরো আমি পি ধরলাম দক্ষিণমুখী, এইদিকে আর একটা বল থাকবে সেটা হলো কিউ হবে, এটা হবে কিউ, যেটা পশ্চিমমুখী। আমাদের এখন এই পি আর কিউ এ বের করতে বলছে, ঠিক আছে, পি আর কিউ এ বের করতে বলছে। এখন আমরা কি পড়ে আসছি, পি ইজ ইকুয়াল টু, এটা 10 নিউটন আছে, আর কজ থিটা। এখন এখানে পি এর সাথে আমি কস থিটা কিনে দিলাম, কারণ কোনটা পি এর সাথে, আই মিন দক্ষিণ দিকের সাথে, তাহলে পারে 10 ইন্টু কজ 30 ডিগ্রি, এটাই অ্যান্সার। আর কিউ, কিউ ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, কারণ আর এর সাথে নেই, সরি, আর কিউ এর সাথে কোণ তৈরি করে নাই, হ্যাঁ করছে, বাট আমরা ইউজ করতেছি কোনটা, কিউ এর সাথে, পি এর সাথে যেটা, তাহলে পি এর সাথে যেটা ইউজ করছি তার মানে এখানে সাইন বসাইতে হবে। চলো আমরা ক্যালকুলেট করি, 10 cos 30 equal to 5 into root 3, 5 into root 3, আর এখানে যদি আমরা সাইন 13 দেই, এটার মান আসে 5 নিউটন। ঠিক আছে, এর মানেটা কি, এর মানে তুমি পশ্চিম দিকমুখী, পশ্চিম, এখানে লিখলাম পশ্চিমের বল 5 নিউটন, আর দক্ষিণমুখী, দক্ষিণের বল 10 এর বল 5 ইন্টু রুট 3 নিউটন। চলো আমরা এটার বক্স করে দিই। ওকে ওকে, এই দুইটা অ্যান্সার, আমাদের প্রবলেম সলভ। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রবলেমে যাই।
নেক্সট প্রবলেম না কি আছে? ওকে, এখন এটা হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা ইম্পর্ট্যান্ট এবং খুবই কন খুবই ইম্পর্ট্যান্ট একটা এটা নিয়ে অনেক ঝামেলাও হয়, অনেক টিচাররা এটাকে করাইতে চায় না। যাই হোক, চলো আমরা করি। এটা ইসে আসছিল কুয়েটে 4-5-6 সালে আসছে আমার ইউনিভার্সিটিতে। যাই হোক, একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে এত বেগে, সমতল রাস্তা বলে দিয়েছে তার মানে আমাদের আমরা এঁকে ফেলাই থিওরিটা, হ্যাঁ সরি, আমরা ফিগারটা আঁকি। এটা মনে করো সমতল রাস্তা, ওকে। সমতল রাস্তা, সাইকেল আরোহী উপর দিয়ে এত বেগে চলছে, ঠিক আছে। এখন সাইকেল আরোহীরে আমি কিভাবে আঁকবো ভাই? আমরা এইভাবে আঁকি, ধরো এটা একটা সাইকেল আরোহী, ঠিক আছে। যাই হোক, বক্স সাইকেল আরোহী এত বেগে, বৃষ্টির ফোঁটা তার গায়ে কত বেগে চললে, ও সরি কোশ্চেনটাই তো ভালো মতো পড়িনি। রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6 ms ইনভার্স 1 বেগে বৃষ্টির ফোঁটা তার গায়ে 30 ডিগ্রি কোণে পড়বে। হোয়াট ডাজ ইট মিনস? ইটস মিনস রাস্তার লোক ধরো এই বরাবর যাচ্ছে কোনো একটা বেগে, বাট বৃষ্টি তোমার এই বরাবর পড়তেছে, তাই না? একদম নিচ বরাবর 90 ডিগ্রিতে। তাহলে আমরা যদি এটাকে আবার এইভাবে কাজ করি, তার মানে বৃষ্টির দিকটা এদিকে না, তাই তো? এটাই তো ফিগারটা আঁকা শেষ। চলো আমরা এখন মান বসাই ফিগারের মধ্যে। এটা ধরো ভি, মানে রাস্তা যে যাচ্ছে, এটা ধরো ইউ, ইউটা হলো 6 ms ইনভার্স 1। এখন ওর গার উপর পড়তেছে 45 ডিগ্রি কোণে, দিস ইজ লব্ধি আর, যেটা গায়ের সাথে 45 ডিগ্রি কোণে, তার মানে দিস ইজ 45। অবশ্য 45 হলে এটাও 45, কারণ যেহেতু 45 গায়ের সাথে, তার মানে দেখো বৃষ্টি যখন এইভাবে পড়ে, কিভাবে বুঝাই, যাই হোক, বৃষ্টি তো এইভাবে পড়বে, তাই না? এইভাবে যখন পড়বে তার গায়ের সাথে পড়বে, এটা 45 ডিগ্রি, তার মানে এইটাও 45 ডিগ্রি, তাই না? তাহলে আমি একটু এটা মুছে দেই। যখন বৃষ্টি তোমার গায়ের উপর পড়বে 45 ডিগ্রি কোণে, উলম্বের সাথে এইখানে পড়তেছে 45 ডিগ্রি কোণে, ঠিক আছে। মূলত যদি কিছু না বলা থাকে তাহলে আমরা উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে ধরে নেই, তাহলে আমাদের এইটাও 45 ডিগ্রি হবে। আর এটা যদি 45 ডিগ্রি হয়, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি, ওকে। কোনো অত ঝামেলা নেই। এখন আমাদের এখানে আমরা কি পাইলাম? এখান থেকে আমরা থিটা পাইলাম 45 ডিগ্রি। ধরো এটা ইউ পাইলাম, ইউ 6, ভি আননোন। এখন আমরা এই সূত্রটা ইউজ করি, ট্যান ইনভার্স। এখন আসো আমরা কোনটাকে সিঙ্গেল রাখবো। এখন আসো কার সাথে কোনটা আমরা ধরবো। এখন যেহেতু আমাদের ভি বের করতে বলছে, লুক এট দ্যাট, ভি বের করতে বলছে, তাহলে আমরা ভি সিঙ্গেল রাখলে আমাদের ইজি হয় না? কারণ যেহেতু আমরা ভি বের করব, তাহলে ভির সাথে যদি আমরা কস আলফা সাইন আলফা এগুলো যুক্ত করে দেই, তাহলে অনেকটা প্রবলেম হবে আমাদের। ওইখান থেকে আবার ভি রে বের করতে হবে, সেগুলোর আবার আলাদা ক্যালকুলেশন করতে হবে। কিন্তু আমরা যদি ভি কেই সিঙ্গেল রাখি, ভি কে যদি আমরা সিঙ্গেল রাখি, তাহলে আমাদের আর ওই প্রবলেমটা হচ্ছে না, তাই তো? তাহলে চলো আমরা ভি কে সিঙ্গেল রাখবো। ভি কে সিঙ্গেল রাখলে আমাদের কোন কোণটা নিতে হবে? এই কোণ, এই কোণ নাকি এই কোণ?
বলো। সো ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু এই কোণটা নিতে হবে, ঠিক আছে। এখন এইখানে 45 আছে বলে ওইখানেও 45 হয়ে গেছে, দুইটা ম্যাচ হয়ে গেছে। এখন আমাদের 45 বসাইলেই হবে। এই থেটার মান, এই থেটার মান, এটার মান 45 যে কোনো বসাইলেই হবে, কারণ দুইটাই 45। কিন্তু যদি আমাদের এইখানে 45 এর জায়গায় 30 থাকতো, তখন এইখানে 60 হয়ে যায়। এখানে যদি 1 সেকেন্ড কালারটা চেঞ্জ করি, এখানে যদি আমাদের 30 দিয়ে দিত, তাহলে এটা কিন্তু 60 হয়ে যেত। তখন আমাদের এই থেটার মান 60 ইনপুট করা লাগতো যদি আমরা ভি রে সিঙ্গেল রাখতাম, এখানে যদি আমরা ভি ইউজ করতাম। কিন্তু আমাদের কি আমাদের এখানে সেটা বলে নাই, আমাদের একটু ইজি করে দিছে, যেহেতু বিগিনার, তাই আমরা ইজিটাই আমরা করি, ঠিক আছে। তাহলে আমরা এখানে সূত্র কি লিখব, 6 সাইন 45 ভি প্লাস 6 কস 45, না সরি ভুল হয়েছে, এটা 90 কেন 90? আলফা জিনিসটা কি? আলফা জিনিস তোমার এই ভি, আলফা জিনিসটা হলো তোমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই দুইটা 90 ডিগ্রি না, বুঝতে পারছো নাকি বুঝো নাই? দাঁড়াও বুঝো, ভালো মতো বুঝো। এই কোণটা কত? 90 না, এইটুকুন 90 ডিগ্রি। আর আমরা ওইখানে আলফাটা কি পড়ছিলাম? দুইটা ভেক্টরের। হ্যাঁ, আরও ভেক্টর, বাট আরটা কি লব্ধি ভেক্টর, আর এই দুইটা তো লব্ধি না। আটটা লব্ধি, আর এই দুইটা হলো তোমার ইনবিল্ট ভেক্টর, মানে এগুলো তোমার দেয়াই আছে, এগুলো তোমার অলরেডি হচ্ছে, বাট এই দুইটার প্রেক্ষিতে আর হচ্ছে। এই দুইটা স্বাধীন ভেক্টর, আর স্বাধীন ভেক্টর না, বুঝতে পারছো? এই এইটা এইটা তোমার হবেই, আর এর মান এইটার উপর ডিপেন্ড করতেছে, এই দুইটার উপর আর এর মান ডিপেন্ড করতেছে। এই কারণে তোমাদের আলফাটা হলো দুইটা যে স্বাধীন ভেক্টর আছে সেই দুইটার ভেক্টরের মধ্যবর্তী কোণ, তার মানে 90 ডিগ্রি হবে। এখানে 90 ডিগ্রি, এইখানে আমরা 60 অ্যাপ্লাই করব। ক্যালকুলেটরে সরাসরি বসানো যায়, বাট এখন যেহেতু আমরা এখনো বিগিনার, তাই আমরা ক্যালকুলেটরে আগেই ইউজ করব না। এখানে আমরা 60 না সরি 45 বসাইলাম। 45 tan ইনভার্স, যেহেতু 90 এর জন্য এইটা হয়ে যাবে 1, উপরেরটা 6, আর নিচেরটা জাস্ট হবে ভি। কেন? cos 90 এর মান 0, 0 into 6 is equal to 0, v plus 0 is nothing, v plus 0 is equal to v, v plus 0 is equal to v। এর আগে কি ছিল? v plus 6 into 0, ঠিক আছে, এর কারণে v, নিচে v। এখন চলো আমরা এইখান থেকে এইখানে শিফট করি। এখন tan রে ওই পাশে নিয়ে যাও, ইনভার্স আছে, তাহলে ওই পাশে নিয়ে যদি যাই, তাহলে আমরা tan 45 লিখতে পারি, 6/v। tan 45 এর মান কত? tan 45 এর মান যদি এখন তোমরা না জানো, tan 45 এর মান 1, এটাও 6 ms, ঠিক আছে, 6 ms ইনভার্স 1। তার মানেটা কি? তার মানে দুইটা কোণই সরাসরি, এটা এইদিকেও 6 যাচ্ছে, ওই ইসের সাইকেলের যে বেগ সেটাও 6, বুঝতে পারছো? সাইকেলের বেগ যা, তোমার বৃষ্টির বেগ যা, এই দুইটার বেগই এখানে সেম, এটা কোনোই নাই, সেম বলেই 45 হয়েছে। সেম যদি না হইতো তাহলে 45 হইতো না। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে রোলান রোলারটা না ইজি না সহজ? এটা ওকে, এটাই পড়াই। এখন আসো খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট এবং অনেক এক্সাইটেড কোশ্চেন। লন রোলার, নল রোলার, এই দেখছো না পিচ ঢালাই দেয়, দেখছো? রোড তৈরি করে যখন, রোলার থাকে না, রোলার, ওইগুলা তো এখন তো যন্ত্র চালিত, এখন ওইগুলা টানাও যাইতো, আবার ধাক্কাও দেওয়া যাইতো, ব্যাগ ট্যাগ যেগুলো আছে। এখন তুমি এইখানে একটা জিনিস খেয়াল করো, ভেক্টর বিভাজন তো আমরা পড়ছি, আমরা এই বরাবর ওর হলো এই বরাবর যাবে, ঠিক আছে। এখন তার একটা তো ওজন আছে এমজি, তাই না? এমজিও এদিকে আছে, আবার সরি
এই বরাবর একটা প্রতিক্রিয়া বল আছে। প্রতিক্রিয়া বল কি? ওজনের প্রতিক্রিয়া একটা বল আছে না, ওজনের একটা প্রতিক্রিয়া বল আছে। এখন তুমি লন রোলারে যদি ধাক্কা দাও, আই মিন এই জায়গা ধরো একজন মানুষ, তুমি একজন মানুষ, যাই হোক তুমি একজন মানুষ এই জায়গায় ধাক্কা দিচ্ছ, ফোর্স দিচ্ছ। ফোর্স যদি তুমি দাও, ওর কেন্দ্র বরাবর একটা ফোর্স দিচ্ছ, ঠিক আছে? ফোর্স দিয়াতে ও এই দিকে একটা, সরি, এই দিকে একটা বল পাইতেছে। এটা আমরা অ্যারো চিহ্নটা ইউজ করি। এই দিকেও একটা ফোর্স পাচ্ছে, যার কারণে সামনের দিকে যাচ্ছে। আবার এই দিকেও তো একটা ফোর্স পাচ্ছে। 1 মিনিট, তাই না? এদিকেও একটা ফোর্স পাচ্ছে। এখন এইদিকে ফোর্সটা কেন পাচ্ছে? কারণ ও যে বলটা দিচ্ছে সেই বলটা তো এই বরাবর কাজ করতেছে, তাই না? এই বরাবর যদি কাজ করে আর, আমরা একটু আগেই এই মাত্রই দেখছি, এই বরাবর যদি আর কাজ করে, আর এর দুইটা তোমার প্রপার্টি হয়ে যায়। এই বরাবর একটা আর, আর এর ধরো কস থিটা, যদি আমরা এটারে কস থিটা ধরি, এটাকে আমরা যদি থিটা ধরি, তাহলে এই বরাবর আমাদের কাজ করবে কস থিটা, আর এই বরাবর আমাদের কাজ করবে সাইন থিটা, যদি আমরা এটারে থিটা মনে করি। ওকে, এখন আসো উলম্বে এখন তাহলে আমাদের কি হলো? অলরেডি আমাদের এইখানে আরো একটা বল ছিল না, এমজি, যেটা এর ভর, এই বস্তুটার ভর এমজি, তাই না? তাহলে এই বস্তুটাকে, এই বস্তুর ভর কি হলো? ওয়েট, মোট ওয়েট কত হলো? টোটাল ওয়েট ডাব্লিউটি কত হলো? এমজি তো আছেই অলরেডি, প্লাস তুমি আরো আর সাইন থিটা মানের কিছু একটা বল এর ভিতর পুশ করছো। তাহলে আগে কত ছিল? আগে যখন এই বস্তুটা স্থির ছিল, আমরা এখানে লিখি স্থির, স্থির অবস্থায় এর বস্তুর ওয়েট, টোটাল ওয়েট ছিল জাস্ট এমজি। বাট যখন তুমি ধাক্কার পর, ধাক্কা, ধাক্কার পর, ধাক্কার পর এর ওয়েট কত হয়ে গেছে? এমজি, এটা এমনি হচ্ছে এমজি প্লাস, এমজি প্লাস আর সাইন থিটা। তার মানে এটা কি দেখো, তোমার ধাক্কার জন্য ওর এতখানি ওজন বেড়ে গেছে, ওর উপর এতখানি, এতটুকুন পরিমাণ বল বেশি কাজ করতেছে নিচের দিকে। এখন আসো, এটা হলো আমরা ধাক্কার ক্ষেত্রে কি হয় আমরা দেখলাম। এখানে লিখি ধাক্কার জন্য, ধাক্কার জন্য, ভাই আমার হাতের লেখা ভালো না, তোমরা একটু কষ্ট করে বুঝো। ধাক্কার জন্য এখন আমরা যদি ধাক্কা না দেই, ধাক্কা না দিয়ে আমরা টান দিব, ঠিক আছে? এখন এখন এদিকে একটা ই কাজ করবে, এইদিকে ওর এমজি কাজ করবে, এইদিকে ওর এমজি এর প্রতিক্রিয়া বল কাজ করবে, যার কারণে ও স্থির আছে, ঠিক আছে? এখন ওয়েট, এইখানে একটা জিনিস দেখো, এইখানে ওর প্রতিক্রিয়া বল যদি, যে কোনো একটা বল ধরো প্রতিক্রিয়া বল এফ ছিল, ঠিক আছে? এইখানে ওর প্রতিক্রিয়া বল যদি এফ থাকতো, তাহলে এফ এর কিন্তু কোনো চেঞ্জ নাই। এফ এর এফ এর সরি এফ এর মান কিন্তু তখন এইটা হয়ে যাচ্ছে, এইটা প্লাস এমজি বেশি হয়ে যাচ্ছে। তার মানে তোমার বস্তুটার ভর বৃদ্ধি হয়ে যাচ্ছে, তোমার যে আর কস থিটা এর, এইটা তোমার কাছে বেশি কষ্টকর মনে হচ্ছে, বস্তুটার ভর তোমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। তার কারণে এখন তুমি যদি এই কাজটা করো, এটা কি, এটা ছিল এমজি, তাই তো? হ্যাঁ, তুমি যদি এখন টান দাও, টান দেওয়া মানেটা কি? টান দেওয়া মানে তুমি এই পয়েন্ট থেকে এইদিকে টান দিচ্ছ, তাই তো? অবশ্যই উপরের দিকে টানটা দিবা, টানটা দিচ্ছ তুমি আর, আর বলে, তাহলে এখানে কি হবে? আর কস থিটা ধরো,
এইখানে অলরেডি একটা এমজি আছে, এফ, এমজি এফ, এফ ধরে নিলাম, আর সাইন থিটা, এখানে থিটা, ঠিক আছে। এখন এইখানটায় তুমি লক্ষ্য করো, এটা হলো টানা, টানার জন্য, টানার জন্য, টানার জন্য তোমার ওয়েট, স্থির অবস্থায় ওয়েট কত ছিল, স্থির ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, তাই না? ওকে, দেখো আমাদের স্থির অবস্থায় ভর ওজনটা ছিল জাস্ট এমজি। যখন আমি ধাক্কা টানছি, টানার পর ডাব্লু কি হয়েছে, এমজি। এখন দেখো এখানে উপরের দিকের যে বলটা ছিল, মানে আই মিন প্রতিক্রিয়া যে বল, সেই বলটার মান কিন্তু বেড়ে গেছে। সেই বলটা এফ ইজিক্যাল টু আগে ছিল এমজি, বাট এখন প্লাস আর সাইন থেটা হয়ে গেছে এমজি, ঠিক আছে। তাহলে এইখানে ডাব্লিউটা কি হয়েছে, মাইনাস হয়ে গেছে না, আর সাইন থিটা। আমরা আগের ক্ষেত্রে কি দেখছিলাম, আগের ক্ষেত্রে দেখছি যে এফ এর মান, এমজি মাইনাস আর সাইন থেটা হয়েছে, আই মিন প্রতিক্রিয়া বল কম হয়ে গেছে, কারণ এইটা বৃদ্ধি, কারণ আমি ধাক্কা দিছি, তার মানে এইটা বৃদ্ধি পাইছে। যখন আমি এইখানটায় গেছি তখন প্রতিক্রিয়া বল বেড়ে গেছে, তার মানে উপরের দিকে একটু টান বেড়ে গেছে। কোনো বস্তুতে যখন তুমি উপরের দিকে টান দিবা, উঠাই নিয়ে আসবা, তখনটা কি হয়, তখন ওর যে ভরের কারণে যে বলটা নিচের দিকে কাজ করতেছে, উপরের দিকের একটু টান বলের কারণে একটু বেড়ে গেছে, তার মানে তার ওজনটা কিছুটা কম হয়েছে। ওজন যদি কম হয়ে যায় তাহলে তার টানা সহজ হয়ে যাবে না, মানে সেটাকে ঠেলে নেওয়া, তার মানে এইদিকে যাওয়ার পরিমাণ একটু বেড়ে যাবে ওজন কমার কারণে। যাওয়ার পরিমাণ বেড়বে না, একটু ইজি হবে, মানে তোমার কাছে মনে হবে যে হ্যাঁ আমার কাছে একটু হালকা অনুভূতি হচ্ছে। হালকা জিনিস টেনে নেওয়া যাওয়া সহজ নাকি ভারী জিনিস টানা সহজ? অফকোর্স হালকা জিনিস টানা সহজ। তার মানে এখানে বস্তু কি হবে, এখানে ওজন বাড়বে, ওজন বাড়বে আগেরটায়, আগেরটায় মানে ধাক্কা দেওয়ার সময়, বাট এখানে ওজন কমবে। ওজন যেহেতু কমে যাবে, তার কারণে সিদ্ধান্ত আমরা তাহলে কি হবে, সিদ্ধান্ত দয় দয়াকার দন্ত না, সিদ্ধান্তটা কি হবে, সিদ্ধান্ত হবে হলো তোমার টানা সহজ, টানা সহজ। বুঝতে পারছো কোশ্চেনটা আমাদের কি ছিল? এটা জাস্ট থিওরি, এখানে কোনো ম্যাথমেটিক্যাল নাই, এটা জাস্ট থিওরি। এটা 2 নম্বরের কোশ্চেনে আসে বোঝানোর জন্য। এটা একটা থিওরি যে টানা সহজ হবে নাকি ঠেলা সহজ হবে। এটা মেডিকেলে খুব জায়গায় আসে, মেডিকেলের জন্য বিভিন্নভাবে মনে রাখা করে। যাই হোক, টানা সহজ হবে। এখন চলো আমরা একটা ম্যাথ করি, এরপরে একটা আছে কোনো বস্তু, এটাই লাস্ট টপিক হবে, কোনো বস্তুকে টানা সহজ নাকি ঠেলা সহজ। এটা খুবই ইন্টারেস্টিং, এটা আমরা পড়ব। একটি লন রোলারের টানা ও ঠেলার জন্য আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 নিউটন বল প্রয়োগ করা হলো। টানার সময় ওজন এবং ঠেলার অপেক্ষায় কত কমবে? আসো, টানার সময় ওজন এবং ঠেলার সময় ওজন কত কমবে? চলো আমরা ফিগারটা আঁকি। এটা একটা পাথ, দিস ইজ রোলার, একটু ছোট করি। যাই হোক, এটাকে আমরা তো অলরেডি থিওরি তো পড়ছি, অত ডিটেলসে এবার এখন কথা বলবো না। জাস্ট আমরা তো এদিকে এমজি কাজ করতেছে, এদিকে তার টানা, এটা ধরো ঠেলা, ঠিক আছে, এটা ধরো তোমার এফ। আমরা এগুলা ইম্পোর্ট করি, এটা ধরো আর। এখানে একটা কথা বলছে দেখো, আনুভূমিকের সাথে কত ডিগ্রি, 30 ডিগ্রি।
তার মানে এইখানটায় যে কোণটা হবে, সরি, এইখানটায় যে কোণটা হবে না, এটা হবে 30 ডিগ্রি। আনুভূমিক, এটা আনুভূমিক 30, এইটাও 30। ওকে, এইটা যদি 30 হয়, এইখানে হলো অনেক সুন্দর একটা সিস্টেম। এটা যদি তোমার 30 হয়, এইটা তোমার কত হবে? হোয়াট ইজ দিস বলো? এইটা কত আর এইটা কত? এইটাও 30 হবে, কারণ এইটা এটা বিপ্রতীপ কোণ না, পড়ছো না? বিপ্রতীপ কোণ একে অপরই হয়। এইটা হবে 60 ডিগ্রি। এখন তোমাকে বের করতে হবে যে, আগে চলো আমরা কি ঠেলা বের করি। ঠেলা, ঠেলা আই মিন এইটা, ঠিক আছে? ঠেলা, ঠেলার জন্য W is equal to mg প্লাস প্লাস r cos theta। ঠিক আছে, এখানে আর কত? 20 নিউটন। এইখানে এখন আমাদের প্রবলেমটা হলো আমরা থেটার মান কি দেব, 30 না কি 60? একটু আমরা এই চিন্তা করি। আর কিন্তু ওইটার জন্য এইটা, সরি এইখানে আমি আর দিছি কেন, ভুল হয়েছে। এখানে আগেই কিছু দিব না, আগেই কিছু দিব না। আমরা এখন কোনটা, আমি ওজন আমি আর cos θ ধরছিলাম, আর যদি আমি এইটা ধরি এটার জন্য, তাহলে 20 নিউটন। এইখানে cos θ রে কোনটা ধরবো বুঝো। আমি কিন্তু এই দিকে কতটুকুন ওজন বাড়ছে, আই মিন লম্ব বরাবর কতটুকুন ওজন বৃদ্ধি পাইছে, আমি কিন্তু ওইটা হলো আর দ্বারা, এই আর cos θ দ্বারা প্রকাশ করতেছি, তাই তো? এই দিকে কতটুকুন বৃদ্ধি পাইছে নাকি বুঝো নাই? আবার বুঝো। আমি এখানে কি বলছে দেখো, ওজন কমবে বা বাড়বে। কম যদি হয়, এদিকে ওজন কম হবে টানার জন্য, তার মানে ঠেললে পারে ওজন বাড়ে, আমরা জানি, আগেই পড়ে আসছি, ঠেললে ওজন বেড়ে যায়। তাহলে ঠেললে যদি ওজন বেড়ে যায়, তাহলে আমি এইটা ওজন বাড়ে কোন দিকে? অবশ্যই নিচের দিকে। তার মানে আমি নিচের দিক দ্বারা চিন্তা করতেছি যে ওজন কোন দিকে বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা যদি এইটারে কস ধরি, কস থেটা ধরতে চাই, তাহলে আমার থেটা কিন্তু এইটা ধরতে হবে, 30 ধরলে হবে না। বুঝতেছো? আবার বুঝো, আমি এই দিকে কতটুকুন ওজন বাড়ছে ওইটা ক্যালকুলেট করতেছি, তাহলে আমাকে এই দিকের সাথে কসের সাথে যে থেটাটা হবে, কস থেটা যদি তুমি ধরতে চাও, তাহলে পারে তোমার কোণের সাথে কোণটা যে ইসের সাথে আছে সেটাকে ধরতে হবে। কোণ এইখানে আছে কোনটার সাথে? 60 ডিগ্রির সাথে এইটা আছে। এইটা কিন্তু 30 ডিগ্রির সাথে নাই। কথা বুঝতেছো? দেখো আবার বুঝো, এ দেখো এইটাও কিন্তু 60, তাই না? এইটা 60, এইটা আর এইটা সেম, কিন্তু প্রবলেমটা হইলো এইটা হলো নেগেটিভ দিক, এটা পজিটিভ দিক। ও আমরা প্রথম ক্লাসে খুবই আলোচনা করছি কোনটা নেগেটিভ পজিটিভ হবে যদি আমরা পজিটিভ ধরি। যাই হোক, অত আমরা এসে যাচ্ছি না। আমরা এইখানে তুমি দেখো, এইটা এই বরাবর টানতেছে, আই মিন এই দিকে বলটা প্রয়োগ হচ্ছে, তার মানে এই দিকে বল বৃদ্ধি পাবে। আমরা যদি এই থেটাটা ধরি, আমরা এইটা পাবো, এইটার মানটা পাবো। 30 ডিগ্রি যদি ধরি, তাহলে আমরা এই বরাবর কত এসে যাচ্ছে ওইটার মান পাবো। আমরা যদি এই বরাবর ধরতে চাই, তাহলে আমরা হয় 30 ডিগ্রি হয় 30 ডিগ্রি বাদ দিতে হবে, অথবা অর আর সাইন 30 বসাইতে হবে, অথবা তুমি এইখানে আর যদি কস বসাইতে চাও, কস বসাইলে তোমার এইখানে 60 দিতে হবে, 60। এখন এটা অনেক
হার্ড একটা টপিক হয়ে গেল। যাই হোক, আমি তোমাদের ভালো মতো বুঝাই, তোমরা এত কিছু মনে রাখার দরকার নেই। তুমি অল টাইম যার সাথে কোনটা বের করবা তারে কজ ধরে নিবা। তুমি এইখানে কার সাথে বের করতে যাচ্ছ? ডাব্লুটারে। ডাব্লু তো এই বরাবর কাজ করতেছে, তাই না? এই বরাবর বের করতেছো, এই বরাবর বের করতেছো, আর এইটা হলো তোমার আর আছে, আর আছে এইদিকে, এইদিকে। ওকে, আর যদি তোমার ওই দিকে থাকে আর ডাব্লু যদি তোমার এই নিচের দিকে থাকে, তাহলে ডাব্লু আর আর এর সম্পর্ক কত কোণে আছে? 60 ডিগ্রি কোণে আছে তারা সম্পর্কে। এই কারণে আমরা cos 60 ডিগ্রি এখানে বসাই দিলাম। যদি cos 60 ডিগ্রি বসাই, তাহলে আমার লাস্ট ওয়েট হয়ে যাচ্ছে আর এর মান 20 ইন্টু cos 60 এর মান কত হয়? cos 60 এর মান তো হাফ, তাই তো আমরা অত ই না করে এখানে এত ইন্টু হাফ দিয়ে দিই। তাহলে mg প্লাস 10 নিউটন, 10 mg প্লাস 10, এটা এটা হলো কি ঠেলার ক্ষেত্রে। আবার যদি আমরা এখন টানা ধরি, টানা, টানার ক্ষেত্রে W is equal to mg প্লাস আর cos ওকে, আর cos কত দিব? cos যদি আমি এখানে ইউজ করি তাহলে 60 দিতে হবে। ওকে, আর সরি আমি তো এখানে ভুল করছি ভাই, এখানে মাইনাস হবে তো, কারণ এফ এর মান বেড়ে যাচ্ছে, এদিকে মাইনাস হয়ে যাচ্ছে। cos 60 দেবে, কিন্তু আমি তোমারে আরেকটু সুন্দরভাবে ই করি, দেখো আলটিমেট ওইটা দেখো, এই বরাবর, এই বরাবর যদি আর হয়, এই বরাবর আর cos থিটা, এই বরাবর আর sin থিটা, ঠিক আছে? এই বরাবর আর sin থিটা, এই বরাবর আর cos থিটা। এইটার ক্ষেত্রেও মানে, এইটাও যদি ধরো তাও মানে। আমরা একটু মানে তোমাদের ওই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলেছি, তুমি এইখানে যদি আর sin 30ও দিতা কোনো প্রবলেম ছিল না। তাহলে আমি এখানে আর sin 30 ইউজ করি, 30 দিয়ে আমি ইউজ করি mg মাইনাস sin 30 এর মান কত? sin 30 এর মান হাফ, তার মানে 10। এখন কি বলছে? অত অপেক্ষায় কত কম, তার মানে এটা কি? ঠেলা অপেক্ষায় কত কম, তার মানে কম, কম ইজ ইকুয়াল টু ডাব্লিউ, আমরা এখানে একটা কাজ করি, এটা W1 নাম দেই, এটা W2 নাম দেই, তাহলে পরে বেশি W1 মাইনাস W2 mg প্লাস 10 মাইনাস mg প্লাস 10, তার মানে 20, এত নিউটন। এত নিউটন, দেখো তুমি যদি ঠেলো তাইলে ঠেলার থেকে ই করতে এত নিউটন তোমার কম বল দেওয়া লাগতেছে টানলে পারে। কথা বুঝতে পারতেছো? তার মানে ঠেলা আর টানা সহজ, ঠেলার থেকে টানা সহজ, এটাই। এখানে যদি এটা না বুঝে থাকো তাহলে আবারও দেখবা, শিওর বুঝতে পারবা। ইজি ভাবে এখানে করে দেওয়া আছে। এখানে আমরা একটা কাজ করি, এটা আমরা cos sin দিয়ে দিই, তাহলে বোঝার সুবিধা হবে গ্রাফের সাথে। sin 30, ওকে। চলো আমরা নেক্সট টপিকে যাই, এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। এই টপিকটা হলো তোমার কোনো বস্তুকে টানা সহজ নাকি ঠেলা সহজ। ঠিক আছে, এটা আমি কাল নেক্সট ক্লাসে বুঝাবো, ঠিক আছে? কারণ অনেক বড় লম্বা হয়ে গেছে ভিডিও, এত বড় ভিডিও দেখায় না। এইটা নেক্সট ক্লাসে এই টপিকটা নিয়ে ডিটেলস আলোচনা হবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আজকের মতো দা এন্ড, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।